মোটর প্রোটেকশন আমরা দেখেছিলাম। মোটর প্রোটেকশনের মধ্যে আমরা খানিকটা আলোচনাও করেছিলাম যে কি কি ধরনের রিলেগুলো মোটর প্রোটেকশনের জন্য ইউজ করা হয়, কি কি ধরনের প্রোটেক্টিভ রিলেজ আমরা মোটর প্রোটেকশনের জন্য ইউজ করি। তো আজকে আমরা মোটর প্রোটেকশনের মধ্যে একটা পার্ট দেখবো যেটা হচ্ছে থার্মাল ওভারলোড প্রোটেকশন। ওটা দিয়ে আমরা স্টার্ট করি, ঠিক আছে? থার্মাল ওভারলোড প্রোটেকশন। এবার এই থার্মাল ওভারলোড প্রোটেকশনটা পড়তে গেলে তার আগে আমাদেরকে দেখতে হবে কতগুলো জিনিস, যেমন মোটরের ক্যারেক্টারিস্টিক্স, স্টার্টিং ক্যারেক্টারিস্টিক, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিরকম হয় সেগুলো আমাদের একটু রিভাইজ করে নিতে হবে। আমরা এখানে মোটর বলতে ইন্ডাকশন মোটরকেই মেনলি বোঝাতে চাইছি, ঠিক আছে? তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে আমাদের টর্ক ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিরকম হয়? টর্ক স্পিড ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি দেখানো থাকে? ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো থাকে টর্ক, এবং এক্স অ্যাক্সিস বরাবর কি দেখানো থাকে? এক্স অ্যাক্সিস বরাবর দেখানো থাকে হচ্ছে আমাদের স্পিড, ঠিক আছে? স্পিড দেখানো থাকে। এবং মোটরের স্পিড কোথা থেকে কোথার মধ্যে ভ্যারি করতে পারে বলো? ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইন্ডাকশন মোটরের স্পিডটা জিরো থেকে শুরু করে, জিরো মানে যখন শুরু স্টার্টিং এর সময় স্পিড কত থাকে? জিরোই থাকে। এবং যখন আমার ম্যাক্সিমাম কত হতে পারে, মানে যেটা কোনোদিন রিচ করতে পারে না, কিন্তু এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। মোটরের হচ্ছে 100% অফ দ্য সিঙ্ক্রোনাস স্পিড, যেটাকে বলবো আমরা, সাপোজ এটাকে আমরা ওমেগা এস নাম দিচ্ছি, ঠিক আছে? ওমেগা এস অ্যাঙ্গুলার স্পিড বোঝানোর জন্য। তো এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের কোরসপন্ডিং যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বা এটাকে আমরা ধরো বোঝার সুবিধার্থে এটাকে আমরা এনএসই লিখলাম, সিঙ্ক্রোনাস স্পিডই লিখলাম, ঠিক আছে? আমরা খালি অ্যাঙ্গুলার স্পিডটাকে না দেখি, আমরা জাস্ট এটাকে এনএস মানে কত আরপিএম সেটা দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তো এটার ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা এরকম হয়। শুরুতে স্টার্টিং এর সময় একটু টর্ক থাকে, এবং তারপরে টর্কটা আস্তে আস্তে বাড়ে, বাড়তে বাড়তে একটা সময় টর্কটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, এবং তারপরে টর্কের ভ্যালুটা কমতে থাকে, এবং সিঙ্ক্রোনাস স্পিডে যখন পৌঁছে যায় তখন এর টর্কের ভ্যালুটা হয়ে যায় জিরো, ঠিক আছে? আমরা এই যেখানটায় টাচ করলো ওইটাকেই আমরা এনএস বলছি, ঠিক আছে? এটাকে নয়, এটা এনএস নয়। এনএস অ্যাকচুয়ালি যেখানটায় ওটাকে টাচ করে গেল সেটাকে আমরা এনএস স্পিড বলছি, ঠিক আছে? তার মানে মোটরের যে টর্ক ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা এরকম ভাবে ভ্যারি করে। এবং এবং যে আমাদের ইন্ডাকশন মোটর, তার যদি আমরা টর্ক ভার্সাস স্পিডের ইকুয়েশনটা দেখি, তো আমরা দেখতে পাবো যে টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার, ঠিক আছে? ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে এটা প্রপোর্শনাল হয়, ঠিক আছে? এটার এক্সপ্রেশনটা তোমরা দেখবে, টর্ক যেটা হয় ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, যে টর্ক জেনারেট হয় সেটা হচ্ছে তার যেটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে মোটরকে তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে যদি আমরা রেটেড ভোল্টেজ যেটা আছে সেই রেটেড ভোল্টেজ দিই, তাহলে এরকম একটা টর্ক ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম। তো যদি আমরা রেটেডের থেকে কম ভোল্টেজ দিই, মানে এটা ধরো 100% ভোল্টেজে আমার এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, মানে টর্ক হুইচ ইজ অ্যাট 100% অফ ভি, মানে 100% ভি আমরা অ্যাপ্লাই করলাম। যতটা ভোল্টেজ এখানে দেওয়ার কথা রেটেড ভোল্টেজ, ততটা ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পেলাম। এবার যদি আমরা স্পিডটাকে ধরো, সরি, আমরা যদি ভোল্টেজটাকে কমিয়ে দিই, সাপোজ আমরা 80% করে দিই ভোল্টেজটা, তাহলে কি টর্কের পরিমাণটা কি হবে? নেচারটা তো সেমই থাকবে, কার্ভের নেচারটা সেমই থাকবে, কিন্তু টর্কের অ্যামাউন্টটা কমে যাবে। মানে এখানে যে আমরা স্টার্টিং টর্ক পাচ্ছিলাম 100% ভোল্টেজ দিয়ে, যদি আমরা ধরো 80% ভোল্টেজ দিই, তাহলে টর্কটা কত হয়ে যাবে? স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, মানে এটা হচ্ছে 1 স্কোয়ার মানে এতটা। কিন্তু যদি আমরা 0.8 স্কোয়ার করি, মানে 6.64 হয়ে যাবে, মানে এখানে যতটা স্টার্টিং টর্ক পাচ্ছি তার 64% আমরা স্টার্টিং টর্ক পাবো। একইভাবে আমাদের যে ম্যাক্সিমাম টর্কটা হবে সেটাও কম হবে, কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডে গিয়ে কিন্তু টর্কটা আবার জিরোই হবে। সেটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যতই আমরা ওটাকে ভোল্টেজে চালাই না কেন, সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু টর্ক সবসময় জিরোই হবে। তার মানে এই যে লাল রঙের যে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা আঁকলাম, এটা কার ক্যারেক্টারিস্টিক্স? এটা হচ্ছে অ্যাট দ্য রেট আমরা যদি 80% অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখনকার এরকম আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা এটা মোটরের প্রোটেকশন বুঝতে গেলে আমাদেরকে এটাও জানতে হবে, থার্মাল ওভারলোড প্রোটেকশন বুঝতে গিয়ে টর্ক ভার্সাস স্পিড সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা দরকার। এবারে ধরো আমরা মোটরের যদি পার্সেন্টেজ অফ কারেন্ট, মানে কারেন্টের সঙ্গে যদি আমরা সিঙ্ক্রোনাস স্পিডের একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, ঠিক আছে? যদি আমরা কারেন্টের সঙ্গে আমরা যদি সিঙ্ক্রোনাস স্পিডের একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, তো সেটা কিরকম হবে? ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কারেন্ট দেখাবো, এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাবো সিঙ্ক্রোনাস স্পিড, ঠিক আছে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখিয়েছি? কারেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? আই দিয়ে ডিনোট করি। এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি দিয়ে ডিনোট করছি? এটা হচ্ছে আমাদের এন, মানে
স্পিডের সঙ্গে আমরা ডিনোট করছি। তো ধরো সিঙ্ক্রোনাস স্পিডটা হচ্ছে এইরকম একটা জায়গায় সিঙ্ক্রোনাস স্পিড, এটাকে আমরা বলছি এনএস, সিঙ্ক্রোনাস স্পিড। ঠিক আছে, সিঙ্ক্রোনাস স্পিডের মধ্যে মানে এটা 100% অফ এনএস, মানে পার্সেন্টেজ অফ সিঙ্ক্রোনাস স্পিড বলি এটাকে, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ সিঙ্ক্রোনাস স্পিড, মানে সিঙ্ক্রোনাস স্পিডের কত পার্সেন্ট, পার্সেন্টেজ অফ সিঙ্ক্রোনাস স্পিড। তো যদি এনএস স্পিডে চলে, এনএস যদি সিঙ্ক্রোনাস স্পিড হয়, তার মানে এনএস স্পিডে চললো মানে ওটা হচ্ছে 100%, সিঙ্ক্রোনাস স্পিডের 100%ই চলছে এইটা। তারপরে আস্তে আস্তে পার্সেন্টেজটা এদিকে কমতে থাকবে, ধরো এটা হলো 90%। মানে এরকম ভাবে আমরা টোটাল জায়গাটাকে 10টা ভাগে ভেঙে ফেলতে পারি, এরকম করে করে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা এটাকে ধরো ভেঙে ফেললাম, ভাগগুলো সমান হলো না, কিন্তু এরকম একটা আমরা ডিভিশন করতে পারি। তো বলো দেখি, মোটর যখন সিঙ্ক্রোনাস সরি ইন্ডাকশন মোটর যখন স্টার্ট হয় তখন কারেন্ট কি থাকে? কারেন্ট যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাই, কারেন্ট যখন ইন্ডাকশন মোটর স্টার্ট হয় তখন কি থাকে, কারেন্টটা অনেক বেশি থাকে। মানে রেটেড কারেন্ট যা হয়, রেটেড কারেন্ট যা হয় স্টার্টিং এর ক্ষেত্রে কারেন্টটা কিন্তু তার 4 to 5 টাইমস হতে পারে। ঠিক আছে, তো আমরা স্টার্টিং এর ক্ষেত্রে কারেন্টটা কিন্তু বেশি দেখতে পাবো, এবং আস্তে আস্তে যখন এটা মানে আস্তে আস্তে স্পিডটা ডেভেলপ করবে তত কিন্তু কারেন্টের মাত্রাটা কমতে থাকবে, কমতে 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 একটা সময় যখন এটা সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছে যাবে তখন তো এটা চলবে না, তখন এটা জিরোতে পৌঁছে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু স্টার্টিং এর সময় এটা ম্যাক্সিমাম কারেন্ট ড্র করছে, এবং তারপরে যত স্পিডটা গ্রো করছে তত কিন্তু কারেন্টের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এটা ধরো একটা পার্টিকুলার ভোল্টেজে আমরা পেলাম, সাপোজ এটা হচ্ছে 100% অফ দ্য রেটেড ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি, তখন আমরা এরকম একটা কারেন্টের সঙ্গে স্পিডের ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি। 100% অফ ভি, তখন আমরা এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি। এবার যদি আমরা ধরো ভোল্টেজটাকে আর একটু কমিয়ে দিই, ভোল্টেজটাকে ধরো আর একটু কমিয়ে দিলাম, ভোল্টেজ কমালে আমরা জানি যে কারেন্টও কমে যাবে। তাহলে ধরো 80% অফ দ্য রেটেড ভোল্টেজ দিলাম, তখন কিন্তু আমার কারেন্টটা এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ফলো করবে। ঠিক আছে, এটা ধরো @80% অফ দ্য রেটেড ভোল্টেজ। তাহলে এই জিনিসটাও আমাদের জানা দরকার আছে যে যখনই কোনো ইন্ডাকশন মোটর স্টার্ট হয় তখন কিন্তু সে অনেক বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করে, এবং যত তার স্পিডটা গ্রো করে করে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি যায় তার তার কিন্তু অ্যামাউন্ট অফ কারেন্টটা কমতে থাকে। ঠিক আছে, এবং আমরা জানি যে সিঙ্ক্রোনাস স্পিড সরি একটা ইন্ডাকশন মোটর যখন আমরা ব্যবহার করি তখন যখন এটা রেটেড পাওয়ার দেয় তখন এর স্লিপ, যেটাকে আমরা স্লিপ বলি, স্লিপ মানে কি অ্যাকচুয়ালি এস, এস ইকুয়াল টু হচ্ছে এনএস মাইনাস এনআর বাই এনএস, এটাকে আমরা স্লিপ বলি। মানে সিঙ্ক্রোনাস স্পিড থেকে কতটা কম স্পিডে ঘুরছে এটাই হচ্ছে স্লিপ। ঠিক আছে, এবার ধরো কোনো একটা ইন্ডাকশন মোটর আছে, তার ধরো এনএস হচ্ছে ধরো 1500 আরপিএম। ঠিক আছে, ধরা যাক সিঙ্ক্রোনাস স্পিড যেটা এটা হচ্ছে ধরো 1500 আরপিএম। জেনারেলি স্লিপের ভ্যালু কি রকম থাকে, স্লিপের ভ্যালু 0.2 0.3 এরকম রেঞ্জে থাকে। মানে এনআর যেটা হয়, রেটেড স্পিড যেটা হয়, বা রোটরের যেটা স্পিডে রোটরটা রেটেড কন্ডিশনে ঘোরে তার ভ্যালু কি রকম হয়, জেনারেলি 1440 1450 এরকম একটা রেঞ্জে কিন্তু আমরা জেনারেলি দেখতে পাই। এক্স্যাক্টলি 1440-এই দেখতে পাবো এরকম কিছু নয়, 1440 1445 অথবা 1450 এরকম একটা রেঞ্জে থাকে, যাতে কিনা স্লিপ যেটা হবে স্লিপের ভ্যালুটা 0.02 0.03 বা 0.05 এই রেঞ্জের মধ্যে থাকে। ঠিক আছে, আর যখন মোটরটা স্টার্ট হয় তখন স্লিপের ভ্যালু কত হয়, যখন মোটরটা স্টার্টিং হচ্ছে মানে ধরো এইরকম জায়গা যেখানে মোটরটা স্টার্ট হচ্ছে তখন স্লিপ কত হবে, স্লিপের ভ্যালু হবে তখন এনআর তো জিরো, যখন স্টার্ট হচ্ছে তখন এনআরটা জিরো, তখন এনএস বাই এনএস মানে স্লিপের ভ্যালু তখন হচ্ছে আমার 1, এটা হচ্ছে স্টার্টিং কন্ডিশন। এবং যখন আমার এটা একদম সিঙ্ক্রোনাস স্পিডেই যদি এটা চলতো তখন স্লিপ কত হতো, তখন এনএস মাইনাস এনআর, এনআর এর জায়গায় যদি আমরা এনএস বসিয়ে দিই, যদি সিঙ্ক্রোনাস স্পিডেই চলে তখন কি এনআর ইকুয়াল টু এনএস, তখন স্লিপ হয়ে যাবে জিরো। ঠিক আছে, তার মানে স্লিপের ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করতে পারে, এবং জেনারেলি স্লিপের ভ্যালু কত থাকে রেটেড কন্ডিশনে 0.02 থেকে 0.05 এই রেঞ্জের মধ্যে জেনারেলি থাকে। এবার আমরা যদি একটা এর স্টার্টিং কারেন্টটাকে দেখি, স্টার্টিং কারেন্টটা কি হচ্ছে, এটা কিন্তু অনেকটা বেশি, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ আই যদি আমরা বলি, মানে রেটেড কারেন্টের কত পার্সেন্ট কারেন্ট ফ্লো করছে। যদি আমরা দেখি স্টার্টিং কন্ডিশনে এই কারেন্টটা প্রায় 400 এরকম রেঞ্জে থাকে, 400% অফ দ্য রেটেড কারেন্ট, মানে রেটেড কারেন্ট যদি যা হবে স্টার্টিং কারেন্ট তার অলমোস্ট 4 গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো 100% অফ দ্য ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তখন এরকম হচ্ছে। যদি আমরা
সরি এটা 100 হবে না, এটা ধরো 80% অফ ভোল্টেজ। 80% অফ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তখন স্টার্টিং কারেন্টটা একটু কম হবে, সাপোজ এটা হচ্ছে 300% আমি ধরে নিলাম, ঠিক আছে। না 300 হবে না, 300 থেকে একটু বেশি হবে, অ্যাকচুয়ালি এটা 320 হবে। যদি স্টার্টিং কারেন্ট আমার 100% ভোল্টেজ দিয়ে 400 হয়, 80% ভোল্টেজ দিলে ভি বাই আর, তো তার মানে ভিটা যদি আমার 400 জায়গায় কত হয়ে যাবে, 100% ভোল্টেজ দিলে যদি 400 হয় তাহলে এটা এর সঙ্গে 0.8 গুণ হয়ে যাবে, মানে 320% হয়ে যাবে, ঠিক আছে। মানে স্টার্টিং কারেন্টটা কমবে, যত কম ভোল্টেজ দেবো স্টার্টিং কারেন্টের মানটা তত কমবে। তো এই ব্যাপারগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা একটা থার্মাল ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করতে পারি। একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা থার্মাল ওভারলোড প্রোটেকশন আমরা ইউজ করি, তো সেটার জন্য আমরা এর ক্যারেক্টারিস্টিক্সটাকে এরকম ভাবে বোঝাতে পারি। তো আমি সেটাকে ড্র করছি। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ড্র করব কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ড্র করব হচ্ছে যে কত সময় আমরা চালাতে পারি ইন্ডাকশন মোটরকে, আমরা কত সময় অপারেট করতে পারি। একটা হাই কারেন্ট দিলে কত সময় পর্যন্ত তাকে অ্যালাউ করা যেতে পারে, টাইম। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টাইম বোঝাচ্ছি, সেটাকে আমরা সেকেন্ডে দেখাবো। এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি কি, দেখাবো হচ্ছে যে পার্সেন্টেজ অফ দ্য রেটেড কারেন্ট, পার্সেন্টেজ অফ রেটেড কারেন্ট। এবার এই পার্সেন্টেজ অফ রেটেড কারেন্টটা কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে, ধরা যেতে পারে যে এরকম, ধরো এটা 100% অফ রেটেড কারেন্ট এইখানে আছে, এটা ধরো 200% অফ দ্য রেটেড কারেন্ট এইখানে, সাপোজ 300% অফ দ্য রেটেড কারেন্ট। এই পার্সেন্টেজ গুলোর কথা বুঝতে পারছো তো, মানে যদি ধরো কোনো মোটরের রেটেড কারেন্ট সাপোজ 10 অ্যাম্পিয়ার হয়, 100% অফ রেটেড কারেন্ট মানে 10 অ্যাম্পিয়ার, 200% অফ রেটেড কারেন্ট মানে তখন 20 অ্যাম্পিয়ার, 300% মানে 30 অ্যাম্পিয়ার, এরকম করে, ঠিক আছে। এটা ধরো 300, এটা ধরো 400%, এটা ধরো 500% অফ দ্য রেটেড কারেন্ট, ঠিক আছে। এবার মোটরকে যখন আমরা স্টার্ট করব, স্টার্টিং কন্ডিশনে কারেন্ট অনেক বেশি হয়, ঠিক আছে, জেনারেলি 400 থেকে 500% এই রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি 500, আমরা 100% অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তো ধরে নেওয়া যেতে পারে যে আমরা মোটরের যে স্টার্টিং কারেন্ট 500 এরকম রেঞ্জে আছে। তো সেটাকে কত সময় পর্যন্ত অ্যালাউ করতে পারি, এই যে স্টার্টিং হবে তখন তো অনেক হিউজ কারেন্ট মোটরটা ড্র করছে। এবার স্টার্টিং হওয়ার সময় যে কোনো মোটরই বা যে কোনো ইন্ডাকশন মোটরই হিউজ কারেন্ট ড্র করবে, তাতে তো কিছু করার নেই, সেটা তো অ্যালাউ করতে হবে। এবার সেই সময়ের মধ্যে যদি বেশি কারেন্ট থেকে রিলে ট্রিপ করে যায় তাহলে মোটরকে তো চালুই করা যাবে না। তো মোটরকে যদি চালু করতে হয় স্টার্টিং কন্ডিশনে একে হাই কারেন্ট যেটা ড্র করছে সেটাকে অ্যালাউ করতে হবে, কিন্তু সেটাকে আমরা কতক্ষণ অ্যালাউ করবো তার একটা লিমিট থাকে। এমন নয় যে ওটা প্রচুর সময় ধরে চলতে পারে, সেটা কিন্তু অ্যালাউ করা যাবে না। তো সেখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা টাইম দেখিয়েছি, টাইমটাকে এখানে ম্যাটার করবে, ঠিক আছে। ধরো এটা 1 সেকেন্ড, এটা ধরো 10 সেকেন্ড, এটা ধরো আমাদের হচ্ছে 100 সেকেন্ড। জেনারেলি সেমি লগারিদমিক টাইপের গ্রাফে এগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে। এটা ধরো 100 সেকেন্ড, মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100, এরকম আমরা সেকেন্ড দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে সেকেন্ড, কত সেকেন্ড ধরে আমরা মোটরটাকে কত কারেন্ট অ্যালাউ করব। তো যখন এটা স্টার্টিং হবে, স্টার্টিং এর সময় তো হিউজ কারেন্ট ড্র করছি, তো সেইটা কত সময় ধরে অ্যালাউ করব, সেটা হচ্ছে তার একটা লিমিট আছে। মানে যতক্ষণ না পর্যন্ত এটা রেটেড যখন কন্ডিশনে বা এটা যখন রেটেড কারেন্ট ড্র করবে ততক্ষণ পর্যন্ত এর কারেন্টটা বেশিই থাকছে, ঠিক আছে। বেশি কতক্ষণ কতটা থাকবে সেটাকে এই রকম একটা কার্ভ দিয়ে আমরা বোঝাবো। মানে স্টার্টিং এ এটা হাই কারেন্ট ড্র করলো, তারপরে কারেন্টের মাত্রাটা আস্তে আস্তে কমলো, কিন্তু কমতে 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 যতক্ষণ না রেটেড কারেন্টে পৌঁছালো ততক্ষণ এরকম ভাবে ভ্যারি করলো। এবার রেটেড কারেন্টে যখন এটা পৌঁছে গেল তাকে আমরা কত সময় অ্যালাউ করতে পারি, তাকে কিন্তু তার কিন্তু কোনো লিমিট নেই, আমরা যত সময় ইচ্ছা আমরা তাকে অ্যালাউ করতে পারি। রেটেড কারেন্ট যদি কোনো মোটর ড্র করে তাকে আমরা ইনফিনিটি সময় পর্যন্ত অ্যালাউ করতে পারি। তার মানে কি, কোনো একটা মোটর যদি রেটেড কারেন্ট ড্র করে সেটা ইনফিনিটি সময় ধরেও চলতে পারে, এটা 100%-এর প্যারালাল, ঠিক আছে। ইনফিনিটি সময় ধরে চলতে পারে, কোনো ট্রিপের ব্যাপার নেই। কিন্তু যদি রেটেডের থেকে বেশি কারেন্ট ড্র করে তখনই লিমিটের ব্যাপারটা চলে আসছে, মানে যত বেশি কারেন্ট এটা ড্র করছে তত তাড়াতাড়ি এটা ট্রিপ করতে পারে, ঠিক আছে। আবার ধরো এটা হচ্ছে 100% অফ রেটেড ভোল্টেজে আমরা এরকম পেলাম। যদি আমরা রেটেড ভোল্টেজের থেকে যদি বেশি কারেন্ট, সরি রেটেড ভোল্টেজের থেকে যদি আমরা কম ভোল্টেজ দিই, অনেক সময় তো হয় যে ফুল ভোল্টেজ পাওয়া যাচ্ছে না আমাদের। এখানে ধরো
থ্রি ফেজ সাপ্লাই মানে 440 ভোল্ট, সরি 433 ভোল্ট আসার কথা, কিন্তু তার থেকে হয়তো কম আসছে, সাপোজ 350 মানে 380 ভোল্ট আসছে। তার মানে কি কম ভোল্টেজ আসছে, রেটেড ভোল্টেজ আমার আসছে না। তো এটারও একটা কনসিডারেশন করা আছে, যদি রেটেড ভোল্টেজ না আসে, কম ভোল্টেজ আসে, এবং সেটা হচ্ছে আপ টু কত পার্সেন্ট না 80% অফ দ্য রেটেড ভোল্টেজ। মানে যদি ধরো আমাদের রেটেড ভোল্টেজ 400 ভোল্ট হয়, তাহলে 320 ভোল্ট পর্যন্ত কিরকম হবে তারও একটা ক্যারেক্টারিস্টিক্স ড্র করা আছে। সেটা কিরকম, যদি আমাদের রেটেড এর থেকে কম ভোল্টেজ থাকে তখন অবশ্যই কারেন্ট, স্টার্টিং কারেন্টের অ্যামাউন্টটা কম হবে। স্টার্টিং কারেন্টের ক্যারেক্টারিস্টিক্সটা তখন এইখান থেকে স্টার্ট হবে। মানে এটা যদি 500% অফ দ্য রেটেড কারেন্ট হয়, যদি আমার 80% অফ রেটেড ভোল্টেজ আমরা দিই, তখন কারেন্টের অ্যামাউন্টটাও কমে যাবে। তখন কারেন্টটা ধরো এই জায়গা থেকে এরকম স্টার্ট হলো, এরকম একটা জায়গা থেকে স্টার্ট হয়ে এটা এরকম ভাবে ভ্যারি করবে, এবং তারপরে সেটাকে আমরা এরকম পর্যন্ত আসতে দেবো। কিন্তু যখন এটা রেটেড পাওয়ার যদি একে ডেভেলপ করতে হয়, রেটেড পাওয়ার যদি ডেভেলপ করতে হয়, তাহলে এখানে ভোল্টেজটা তো আমার কম, 80% অফ দ্য রেটেড ভোল্টেজ, এটা হচ্ছে 80% অফ দ্য রেটেড ভোল্টেজ, কিন্তু রেটেড পাওয়ার যদি আমাকে দিতে হয় তাহলে কারেন্টটাকে তো বেশি টানতে হবে। তাহলে এখানে যদি আমার 100% কারেন্ট ড্র করে থাকে, যদি আমার রেটেড 100% অফ ভোল্টেজ দিলে যদি 100% কারেন্ট ড্র করে, কিন্তু 80% ভোল্টেজ দিয়ে সেম পাওয়ার পেতে গেলে আমাকে কারেন্টটা একটু বেশি টানতে হবে। সেটা কত হবে না, আমাদের যে রেটেড কারেন্ট যা আছে 100% তার থেকে বেশি, মানে 125% তখন আমাকে কারেন্ট অ্যালাউ করতে হবে, এবং তখন সেটা ইনফিনিটি সময় ধরে 125% কারেন্ট ড্র করতে পারে। এরকম একটা নেচার। ঠিক আছে, তাহলে এখানে দুটো কার্ভ আঁকলাম আমি। একটা হচ্ছে কালো রঙের কার্ভ, যেটা হচ্ছে আমার কোন কন্ডিশনে, না এটা হচ্ছে মোটর যখন আমার 100% ভোল্টেজটা পাচ্ছে তখন, এটা হচ্ছে মোটরটা যখন 100% ভোল্টেজ পাচ্ছে তখন হচ্ছে এরকম ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, 100% ভি যদি পাই তখন এরকম ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু যদি আমার 100%-এর জায়গায় যদি ধরো 80% ভোল্টেজ পাই, তখন হচ্ছে নীল রঙের ক্যারেক্টারিস্টিক্সটা ওই ফলো করবে। সরি 80%, হচ্ছে 80% ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল মোটরের ক্যারেক্টারিস্টিক্স। যদি আমরা মোটরটাকে স্টার্টিং এ দেখি, স্টার্টিং এ বেশি কারেন্ট ড্র করছে, আস্তে আস্তে এর কারেন্টের মানটা কমে যাচ্ছে, এবং যখন এটা স্টার্টিং কন্ডিশনে থাকছে তখন এটাকে আমরা বেশিক্ষণ কিন্তু অ্যালাউ করবো না। এখানে কত সেকেন্ড অ্যালাউ করছি, 1 সেকেন্ড পর্যন্ত আমরা অ্যালাউ করছি এতটা কারেন্ট ড্র করার জন্য, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু একে নিজস্ব যে স্পিড সেখানে পৌঁছে যেতে হবে, এবং তারপরে কিন্তু এটা এই রেটেড কারেন্টই ড্র করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে একটা থার্মাল উইথস্ট্যান্ড কার্ভ থাকে, মানে কতটা বেশি তাপমাত্রা, মানে কতটা বেশি টেম্পারেচারে উইথস্ট্যান্ড করতে পারে। টেম্পারেচার কিসের উপরে ডিপেন্ড করবে, কারেন্টের উপরেই ডিপেন্ড করবে। বেশি কারেন্ট যদি ড্র করে মোটরটা, তাহলে কি হবে, বেশি হিট তৈরি হবে, মোটরটা বেশি গরম হবে। ঠিক আছে, এবং সেই বেশি কারেন্ট ড্র করা অবস্থায় মোটরটা কত সময় ধরে চলতে পারে তার একটা নেচার আছে, এবং সেই নেচারটা কিরকম, সেটা হচ্ছে ইনভার্স নেচার। মানে যত বেশি কারেন্ট ড্র করবে তত তাড়াতাড়ি সে ট্রিপ করবে, তখন নেচারটা কিরকম হয়, এইরকম একটা নেচার থাকে। এটা কি রকম নেচার, এটা হচ্ছে ইনভার্স নেচার। মানে যত দেখো কারেন্ট, যত আমরা এইদিকে এগিয়ে যাচ্ছি তত কি হচ্ছে, কারেন্ট বাড়ছে, এবং তত কি হচ্ছে, টাইমটা কিন্তু কমে যাচ্ছে। মানে আমরা যত বেশি কারেন্ট মোটরটাকে ড্র করতে দেব, তত কিন্তু কম সময়ের মধ্যে মোটরটাকে ট্রিপ করাতে হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলে থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এর দুরকম ক্যারেক্টারিস্টিক্স হয়, যখন মোটরটা ধরো রানিং কন্ডিশনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। মোটরটা যদি রানিং কন্ডিশনে থাকে, রানিং কন্ডিশনে যদি থাকে মোটরটা, তখন কি অলরেডি সে চলছে, অলরেডি চলছে মানে গরম হচ্ছে। গরম হওয়া অবস্থায় সে কতটা কারেন্ট ড্র করতে পারে, কত সময় ধরে ড্র করতে পারে, তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। আবার যদি মোটরটা ধরো বেশিক্ষণ চলেনি, মানে স্থির অবস্থায় ছিল, হঠাৎ করে চালু করলাম, তখন মোটরটা কোল্ড কন্ডিশনে আছে, সেই অবস্থায় মোটরটা কত সময় ওভারলোড ক্যারি করতে পারে বা কতটা টেম্পারেচার সে উইথস্ট্যান্ড করতে পারে। তো যদি মোটরটা থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, একটা হবে কোল্ড কন্ডিশনে, একটা হচ্ছে হট কন্ডিশনে। তো কোনটা উপরে থাকার কথা বলো, কোনটা সে বেশি সময় উইথস্ট্যান্ড করতে পারবে। যদি কোল্ড কন্ডিশনে থাকে তাহলে সে আরো বেশি সময় ধরে সে এই বেশি কারেন্টটাকে অ্যালাউ করতে পারে, কারণ তার তাপমাত্রা তো বেশি নয়। যদি ঠান্ডা অবস্থাতেই মোটরটা ছিল, তাহলে সে বেশি কারেন্ট একটু বেশি সময় ধরে অ্যালাউ করতে পারে। মানে উপরের ক্যারেক্টারিস্টিক যেটা আমি এখন ড্র করলাম, এটা হচ্ছে কোল্ড কন্ডিশন, মানে মোটরটা যখন ঠান্ডা অবস্থায় ছিল বা মোটরটা চলছিল না সেই অবস্থায়। কিন্তু মোটরটা যদি চলে থাকে, মানে হট কন্ডিশনে থাকে, তখনকার ক্যারেক্টারিস্টিক্সটাও এরকমই নেচারের হবে, মানে ইনভার্স ক্যারেক্টারিস্টিক্সই হবে, কিন্তু সেটা আরেকটু নিচে হবে। মানে
আরো কম সময় সেটাকে অ্যালাউ করা যেতে পারে, কারণ মোটরটা অলরেডি হিটেড কন্ডিশনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফর হট কন্ডিশন। ঠিক আছে, থার্মাল উইথস্ট্যান্ড, আমি সংক্ষেপে লিখছি, থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফর হট কন্ডিশন। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পেলাম। ঠিক আছে, থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। আর একটা কন্ডিশন হতে পারে মোটরের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টলিং কন্ডিশন বা লকড রোটর কন্ডিশন। লকড রোটর ব্যাপারটা কি? ধরো কোনো একটা ইন্ডাকশন মোটর, তাকে আমরা সাপ্লাই দিয়েছি, সাপ্লাই দেওয়া অবস্থায় মোটরটা তো থ্রি ফেজ সাপ্লাই পেলে ঘুরতে চাইবে, কিন্তু মোটরের যে শ্যাফট আছে, শ্যাফটটা ধরো কোনো কারণে জ্যাম করে রেখেছি, বা মেকানিক্যালি কোনো কারণবশত শ্যাফটটা ঘুরতে পারছে না। ঠিক আছে, তো সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? সেই কন্ডিশনে আমরা সেটাকে বলবো হচ্ছে স্টলিং কন্ডিশন বা লক রোটর কন্ডিশন। এবার এই লক রোটর কন্ডিশনে কি হয়, মোটরটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করে, এবং নর্মাল কন্ডিশনে যা হিট তৈরি হয়, মোটর নর্মালি যদি চলে, তখন মোটর চললে তো মোটরটা গরম হয়, তখন যতটা হিট তৈরি হয়, কিন্তু মোটরটা যদি এরকম লক রোটর পজিশনে থাকে, মানে মোটরে সাপ্লাই দেওয়া হয়েছে, মোটরে টর্ক তৈরি হচ্ছে, মোটর ঘুরতে চাইছে, কিন্তু মেকানিক্যাল জ্যামের কারণে ঘুরতে পারছে না, তখন কিন্তু তার থেকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি হিট তৈরি হয়। মানে মোটরটা নর্মালি থাকলে যা হিট তৈরি হতো, নর্মালি চললে যা হিট তৈরি হতো, তার 10 থেকে 15 গুণ বেশি হিট তৈরি হচ্ছে। মানে লক রোটর কন্ডিশন, এটা কিন্তু একটা ডেঞ্জারাস কন্ডিশন, কারণ এখানে অনেক বেশি কারেন্ট মোটরটা ড্র করছে, অলমোস্ট একটা শর্ট সার্কিটের মতো কন্ডিশনে মোটরটা কারেন্ট ড্র করছে, এবং তার জন্য মোটরটা প্রচুর পরিমাণে হিটেড হচ্ছে। তো সেই লক রোটর তো বেশিক্ষণ চলতে দেওয়া যায় না, কত সময় ধরে আমরা লক রোটর অ্যালাউ করতে পারি, তারও একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। ঠিক আছে, সেই কার্ভটা কিরকম? সেটা হচ্ছে এইরকম একটা দুটো ক্যারেক্টারিস্টিক্স থাকে। এটাও হচ্ছে মোটরটা যদি রানিং কন্ডিশনে ছিল, সেই অবস্থায় যদি লক রোটর হয়, তার একরকম নেচার, সেটা হচ্ছে এইরকম, মানে তখন কিন্তু লক রোটর কন্ডিশনে যে কারেন্ট, সেটা কিন্তু এই স্টার্টিং কারেন্টের রেঞ্জে থাকে, মানে 400 থেকে 500% বা তার থেকেও বেশি কারেন্ট কিন্তু মোটরটা ড্র করে। তখনকার হচ্ছে এইরকম দুটো ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে আমার হট কন্ডিশনে, এটা উপরে, সরি, কোল্ড কন্ডিশন, যদি মোটরটা স্টার্টিং যখন হচ্ছে তখনই যদি লক রোটর পজিশন হয়ে যায়, তখন হচ্ছে এইরকম একটা আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে লক রোটর উইথস্ট্যান্ড কার্ভ, এটাকে বলা হয় লক রোটর, সংক্ষেপে লিখলাম লক রোটর উইথস্ট্যান্ড কার্ভ। কোন কন্ডিশনে? এটা হচ্ছে কোল্ড কন্ডিশনে, মানে মোটরটা যদি ঠান্ডা অবস্থায় আছে, মানে মোটরটা চলছিল না, হঠাৎ করে চালাতে গিয়ে দেখলাম যে মোটরের রোটরটা জ্যাম হয়ে গেছে, তখন কতটা কারেন্ট সে ড্র করতে পারবে, কত সময় ধরে ড্র করা যেতে পারে, সেটার কার্ভ হচ্ছে এইটা। মানে ধরো যত বেশি কারেন্ট সে ড্র করতে থাকবে, তত কম সময়ের মধ্যে সে ট্রিপ করে যাবে। এটা হলো লক রোটর উইথস্ট্যান্ড কার্ভ ফর কোল্ড কন্ডিশন। কিন্তু যদি হট কন্ডিশনে থাকে, মানে মোটরটা চলছিল, চলতে চলতে জ্যাম হয়ে গেছে, তখন যদি আমরা দেখি লক রোটর কন্ডিশন, তখনকার লক রোটরের উইথস্ট্যান্ড কার্ভটা আরো নিচে হবে, মানে আরো কম সময়ের মধ্যে তাকে ট্রিপ করাতে হবে, কারণ অলরেডি মোটরটা চলছিল, মানে গরম তো হয়েই ছিল, সেই অবস্থায় আরো বেশি হিট তৈরি হচ্ছে, মানে সেটাকে আরো কম সময়ের মধ্যে আমাকে ট্রিপ করাতে হবে। এটাই হলো লজিকটা। এটা হচ্ছে লক রোটর উইথস্ট্যান্ড কার্ভ, লক রোটর উইথস্ট্যান্ড কার্ভ ফর হট কন্ডিশন। ঠিক আছে, লক রোটর উইথস্ট্যান্ড কার্ভ ফর হট কন্ডিশন। এই হলো দুটো কার্ভ, একটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল মোটর চলছে, সেই অবস্থায় মোটর চলতে চলতে ওভারলোডে চললে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওভারলোড কন্ডিশনে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তখনকার দুটো নেচার হচ্ছে এরকম। কিন্তু লক রোটর যদি হয়ে যায়, মানে কোনো কারণে মোটরের রোটরটা যদি জ্যাম হয়ে যায়, মোটরটা ঘুরতে না পারে, সেই কন্ডিশনকে বলা হয় লক রোটর কন্ডিশন। সেই সময় মোটরটা কতটা কারেন্ট কত সময় ধরে সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে, তার নেচার আমরা এই দুটো কার্ভ থেকে দেখতে পাচ্ছি। উপরেরটা হচ্ছে কোল্ড কন্ডিশনে, মোটরটা যদি ঠান্ডা অবস্থায় থাকে তখন কিরকম, আর যদি মোটরটা গরম অবস্থায়, মানে মোটরটা অলরেডি চলতে থাকা অবস্থায় যদি লক রোটর হয়ে যায়, তখনকার কি নেচার হবে, সেটা হচ্ছে এই নিচের কার্ভটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই হয়ে গেল মোটরের এটা স্টার্টিং এবং নর্মাল রানিং কন্ডিশন, এটা হলো থার্মাল উইথস্ট্যান্ড, আর এটা হচ্ছে লক রোটর কন্ডিশন। এইগুলো কার্ভগুলো আমি কেন ড্র করলাম? এই কার্ভগুলোকে আমি ড্র করলাম যে মোটরের থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাসিটিটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, এটা একটু কাছাকাছি যাবে, এতটা দূরে থাকবে না, এটা এই এর কাছাকাছি চলে যাবে, এই কার্ভ দুটো
এখানে দেখানো যাচ্ছে না, এটা হচ্ছে এই যে আমাদের নর্মাল কন্ডিশন বা নর্মাল রানিং কন্ডিশনে যে কার্ভ তাদের কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, এই কার্ভগুলো থেকে আমরা কি বুঝতে পারছি, মোটরকে যদি আমরা নর্মালি চালাতে চাই, আমরা যদি এই রেঞ্জের মধ্যে চালাই, এই রেঞ্জের মধ্যে যদি চালাই, মোটরকে আমরা যতক্ষণ খুশি চালাতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মোটর ট্রিপ করবে না। কেন করবে না? কারণ মোটরটা 100% অর্থাৎ তার রেটেড যে কারেন্ট আছে সেই রেঞ্জের মধ্যেই কারেন্টটাকে ড্র করে যাচ্ছে। এই সব রেঞ্জের মধ্যে যদি আমরা মোটরকে চালাই তখন কিন্তু মোটরের কোনো অসুবিধা নেই। বা মোটরটা যদি একটু কম ভোল্টেজে থাকে, মানে 80% অফ রেটেড ভোল্টেজ, তখন আমরা যদি এই রকম রেঞ্জের মধ্যেও চালাই তখন কিন্তু মোটরটা চলবে। কিন্তু এইগুলো হচ্ছে লিমিটিং ক্যারেক্টারিস্টিক্স, মানে মোটরকে আমরা চালাচ্ছি, এবার মোটরকে যদি আমরা এই থার্মাল উইথস্ট্যান্ড যে কার্ভটা আছে কোল্ড কন্ডিশনে এই রকম রেঞ্জে আছে, আমরা যদি মোটরকে এর থেকে বেশি তাপমাত্রা, মানে এর থেকেও বেশি কারেন্ট যদি আমরা মোটরকে দিয়ে দিই, মানে এখানে যা কারেন্ট অ্যালাউয়েবল আছে এই কার্ভ অনুযায়ী, তার থেকে মোটরকে ধরো বেশি কারেন্ট আমরা দিচ্ছি, অ্যালাউ করছি, কিন্তু মোটরকে আমরা সার্কিট ব্রেকার দিয়ে ট্রিপ করাচ্ছি না, মানে মোটর বেশি কারেন্ট টেনে যাচ্ছে, তার যা থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাসিটি আছে তার থেকেও বেশি কারেন্ট মোটরটা ড্র করে যাচ্ছে, কিন্তু আমরা মোটরটাকে পাওয়ার সাপ্লাই কাট অফ করছি না। তাতে কি অসুবিধা আছে? তাতে অবশ্যই অসুবিধা আছে যে মোটরের যে ওয়াইন্ডিংস গুলো আছে সেগুলো এক্সেসিভলি হিটেড হবে এবং মোটরে এক্সেসিভ হিট জেনারেশনের ফলে মোটরটা আলটিমেটলি ড্যামেজড হয়ে যাবে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে থার্মাল উইথস্ট্যান্ড যে ক্যারেক্টারিস্টিক্স অথবা লক রোটর কন্ডিশনের যে ক্যারেক্টারিস্টিক্স, আমাদেরকে কিন্তু মোটরকে যদি অপারেট করাতে হয় এই এগুলো হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল রেঞ্জ, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদেরকে এগুলোকে অপারেট করাতে হবে, আদারওয়াইজ কিন্তু মোটরটা ড্যামেজড হয়ে যাবে। যদি মোটর নর্মাল কন্ডিশনেই চলে, মানে 100% অফ দ্য রেটেড কারেন্ট তার মধ্যে যদি ড্র করতে থাকে, মোটরটাকে আমরা যতক্ষণ খুশি চালাতে পারি। কিন্তু যদি এটা এইরকম ওভারলোড কন্ডিশনে চলে যায় তখন কিন্তু তাকে তার একটা সীমা আছে যে কত সময় ধরে সেই লিমিটটাকে আমরা অ্যালাউ করবো। সাপোজ এখানে যে কার্ভটা আছে ধরো এটা হচ্ছে 100 সেকেন্ড, ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এক্সাক্ট ডেটা কিছু নয়, এটা ধরো 100, ঠিক আছে, 100 সেকেন্ড, তাহলে 100 সেকেন্ডে একে কোথায় কাট করছে? এইরকম জায়গায়। মানে যদি মোটরটা ওভারলোড কন্ডিশনে গিয়ে এখানে এইটা কত 300%, মানে মোটরটা যদি 300% অফ রেটেড কারেন্ট ড্র করে, মানে ওভারলোড কন্ডিশনে মোটরটা ধরো 300% কারেন্ট ড্র করছে, এবং সেটা কতক্ষণ ধরে অ্যালাউ করতে পারি? আমি 100 সেকেন্ড ধরে অ্যালাউ করতে পারি অ্যাজ পার দিস থার্মাল উইথস্ট্যান্ড কার্ভ, ঠিক আছে। এবার যদি আরো বেশি, আরো কম কারেন্ট হয়, ধরো 200% অফ দ্য রেটেড কারেন্ট, তখনকার ক্যারেক্টারিস্টিক্স কি বলে? তখন হয়তো এটা আমরা একটু আরেকটু বেশি সময় ধরে অ্যালাউ করতে পারি, 100 সেকেন্ডের থেকে ধরো আরেকটু বেশি সময় আমরা অ্যালাউ করতে পারি, ঠিক আছে। এই হলো মেন কনসেপ্টটা। আবার লক রোটর কন্ডিশনের ক্ষেত্রে কি? লক রোটর কন্ডিশনে হয়তো আমরা ধরো এরকম একটা জায়গায় কার্ভটা কাট করবে, ঠিক আছে, মানে লক রোটর কন্ডিশনে তো মোটরটা হিউজ কারেন্ট ড্র করছে, সাপোজ 500% অফ রেটেড কারেন্ট ড্র করছে, কিন্তু সেটা কতক্ষণ অ্যালাউ করতে পারি? আমি 10 সেকেন্ড অ্যালাউ করতে পারি, ঠিক আছে, 10 সেকেন্ড আমরা অ্যালাউ করতে পারি লক রোটর কন্ডিশনের জন্য, হয়তো আমরা অ্যালাউ করতে পারি 10 সেকেন্ড পর্যন্ত। আরো যদি বেশি কারেন্ট ড্র করে তাহলে আমরা আরো কম সময়ের মধ্যে মোটরটাকে ট্রিপ করাতে বাধ্য, ঠিক আছে। আর একটু যদি কম কারেন্ট ড্র করে তাকে আমরা আরেকটু বেশি সময় ধরে অ্যালাউ করতে পারি। তাহলে এই রকম হচ্ছে লিমিটিং ক্যারেক্টারিস্টিক্স, মানে এই রকম যে লক রোটর অথবা যে ওভারলোড কন্ডিশন, সেই সময় কিন্তু আমরা মোটরটাকে ইনফাইনাইট সময় ধরে চালাতে পারবো না। আমরা মোটরটাকে যদি আমরা ইনফাইনাইট সময় পর্যন্ত চালাতে চাই, আমাদের নিজেদের ইচ্ছা মতো যদি আমরা ওটাকে চালাতে চাই, তার জন্য কিন্তু মোটরের যে কারেন্টটা সেটাকে কিন্তু আমাদেরকে এই 100%, যদি আমরা রেটেড ভোল্টেজ দিই অথবা যদি আমরা কম ভোল্টেজ দিই তাহলে 120%-এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমাকে রাখতে হবে, আদারওয়াইজ মোটরটা ড্যামেজ হতে পারে। তো এই জন্য মোটরে একটা রিলে ইউজ করা হয়, ঠিক আছে, তো এটাকে বলা হয় থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে, ঠিক আছে, থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে এটাকে বলা হয়। এই রিলেটার যে অ্যানসি কোড সেটা হচ্ছে 49, ঠিক আছে, 49 হচ্ছে থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে। বেসিক্যালি এগুলো হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফরমার থেকেই আসবে, অর্থাৎ সিটি, সেখান থেকে আমরা প্রত্যেকটা ফেজের কারেন্ট সিগন্যালগুলো পেয়ে যাব, এবং তারপরে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সেই রিলের মধ্যে প্রোগ্রামিং করা থাকবে যে এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা সেই কারেন্ট ট্রান্সফরমার থেকে যে সিগন্যাল পাচ্ছি সেগুলোকে এই রিলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা অ্যানালিসিস করব, এবং যদি দেখি যে সেটা লক রোটর অথবা থার্মাল উইথস্ট্যান্ড যে ক্যাপাসিটি বা থার্মাল উইথস্ট্যান্ড যে ক্যারেক্টারিস্টিক্স তার রেঞ্জে চলে এসছে, তখন মোটরটাকে ট্রিপ করিয়ে দিতে হবে। এবং সেই জন্য যে রিলে ইউজ করা হয় তার অ্যানসি কোড হচ্ছে 49, এবং এই রিলের নাম হচ্ছে থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে, ঠিক আছে, থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে।
থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে। এর এনসি কোড হচ্ছে কত না 49। যেটা আগে যে রিলেটার কথা বলা হলো সেটা কি বুঝতে পারলে সবাই? ইন্ডাকশন মোটরের যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা হলো সেটা কি সবাই বুঝতে পেরেছো? আবির ঘোষ, স্যার আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না, এই কোন জায়গাটা বল, চা- কোন জায়গাটা? মানে হয়ে 400 ভোল্টে যাচ্ছে, তারপরে যার বেঁকে কি করে যাচ্ছে, এই ক্যারেক্টারিস্টিক্সটা কেন? এই ক্যারেক্টারিস্টিক্সটা কেন? হুম। এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, আচ্ছা এইটা হচ্ছে দেখো, যদি মোটরটা স্টার্টিং কন্ডিশনে, মানে অ্যাকচুয়ালি এটা একদম স্ট্রেট লাইন দেখানোটা ঠিক হয়নি, মানে অ্যাকচুয়ালি এটা একটু স্টেপ ওয়াইজ নামলে দেখালেও ভালো হতো। বলছি এটা কেন হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটু স্লোপ নিয়ে নামবে, ঠিক আছে, একটু স্লোপ নিয়ে এরকম ভাবে নামবে, এটা দেখালে ভালো হতো। মানে স্টার্টিং এর সময় মোটরের কারেন্টটা বেশি থাকছে এবং আস্তে আস্তে মোটরের কারেন্টটা কি হচ্ছে, কমছে। ঠিক আছে, মোটরের কারেন্টটা কমছে, যখন স্টার্ট হচ্ছে মোটরটা তখন বেশি কারেন্ট হচ্ছে, তারপরে মোটরটা কারেন্টটা আস্তে আস্তে কমছে। এবং যখন কারেন্টটা কমছে আমরা তাকে কি অ্যালাউ করবো, আমরা যদি স্টার্টিং কন্ডিশনে আমরা এখানে যে টাইম টু অপারেট, এই যে টাইমটা লিখেছি এটা কিসের টাইম, এটা হচ্ছে যে এই যে প্রোটেকশনের জন্য আমরা যে রিলে ব্যবহার করছি সেই রিলেটা কত সময়ে ট্রিপ করবে সেই সময়টাকে আমরা বোঝাচ্ছি। এবার বলো, যদি এটা স্টার্টিং কন্ডিশনে যদি থাকে তখন আমার 500 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে, সরি 500% অফ দ্য রেটেড কারেন্ট পর্যন্ত সে অ্যালাউ করছে, ঠিক আছে, এবং আস্তে আস্তে কারেন্টটা কমছে, তাহলে সেই কারেন্টটা আমরা বেশি সময় অ্যালাউ করবো না ওটাকে। যদি স্টার্টিং কন্ডিশনে যে কারেন্টটা সে নিচ্ছে সেটাকে আমরা খুব কম সময় অ্যালাউ করছি, এটা হয়তো 1 সেকেন্ডের থেকেও অনেক স্বল্প সময়, ঠিক আছে, তারপরে আরেকটু কারেন্টটা কমছে, তাকে আমরা আরেকটু বেশি সময় ধরে অ্যালাউ করছি। এবার এই কমাটা কেন হচ্ছে এটা বুঝতে গেলে দেখতে হবে যে আমাদের ইন্ডাকশন মোটরের যে সার্কিটটা হয় ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটা থেকেই আমরা কিন্তু এটা বুঝতে পারি। ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা এরকম জানি, ট্রান্সফরমারের মতোই এরকম হয়তো ইকুইভ্যালেন্ট সার্কিট। সেই ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটা হাই রাখার কারণটা কি ছিল ভুলে গেছি। দেখো এখানে হচ্ছে আমরা একটা ইন্ডাকশন বলছি, এটা হচ্ছে স্টার্টিং টর্কটা হাই নয়, এটা হচ্ছে স্টার্টিং কারেন্টটা কেন হয় সেটা আমি বলছি, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে। এটা ধরো এখানে আমরা একটা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম। এটা ধরো আমার রেজিস্ট্যান্স অফ দ্য প্রাইমারি সাইড R1, এটা হচ্ছে সাপোজ X1, ঠিক আছে, X1 ইজ স্ট্যান্ড জে X1 সাপোজ আমরা এটাকে বলছি, এটা হচ্ছে ইন্ডাকটেন্স, এটা হচ্ছে আমাদের R0, ঠিক আছে, এটা হচ্ছে JX0, এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট, মানে আমরা এটাকে সেকেন্ডারিটাকে রেফার করেছি টুয়ার্ডস দ্য প্রাইমারি, তার মানে এটাকে আমাকে R2 প্রাইম লিখতে হবে, কারণ আমরা সেকেন্ডারিকে প্রাইমারি সাপেক্ষে লিখছি, তার জন্য R2 প্রাইম। এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের R2, সরি এটা হয়ে যাবে আমাদের JX2 প্রাইম, তাই তো, JX2 প্রাইম। আর এইটা কি হয়ে যাবে, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, বেসিক্যালি এটা হয়ে যাবে R2 প্রাইম বাই S ইন্টু 1 মাইনাস S, ঠিক আছে, যেখানে এসটা কি জিনিস, এস মানে হচ্ছে স্লিপ, এস মানে হচ্ছে স্লিপ, ঠিক আছে। এখানে এস বলতে বোঝানো হচ্ছে ইন্ডাকশন মোটরের যে স্লিপ আছে সেইটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এবার দেখো ইন্ডাকশন মোটরটা যখন স্টার্ট হচ্ছে, স্টার্টিং কন্ডিশনে স্লিপ কত থাকে, যখন ইন্ডাকশন মোটরটা জাস্ট স্টার্ট হয় তখন স্লিপ কত থাকে?
কি বলেছিলাম স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে ns মাইনাস nr বাই ns, ns মাইনাস nr ডিভাইডেড বাই ns, যেখানে ns টা কি জিনিস? ns মানে হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, nr টা কি জিনিস? nr মানে হচ্ছে রোটার স্পিড। এবার যখন স্টার্ট হয় তখন রোটর কি ঘোরে? তখন তো ঘোরে না, রোটরটা তো স্থির অবস্থায় থাকে স্টার্টিং এর সময়, মানে এনআরটা জিরো থাকে স্টার্টিং এর সময়। স্টার্টিং কন্ডিশনে আমাদের এনআর যেটা হয় সেটা কিন্তু জিরো হয়, ঠিক আছে? তার মানে এনআর যদি জিরো হয় তাহলে স্লিপ কত হবে? এনআরটা জিরো বসিয়ে দাও এখানে, এনএস বাই এনএস হয়ে যাবে, মানে এনএস বাই এনএস হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে যাবে, স্লিপ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই তো? স্লিপ ইকুয়াল টু 1 যখন স্টার্ট হচ্ছে তখন স্লিপ ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি তুমি 1 বসিয়ে দাও 1 মাইনাস এস, এখানে যদি এস এর জায়গায় 1 বসাও তাহলে এটা কি হয়ে যাবে? আর টু প্রাইম বাই 1, এটা কত হয়ে যাবে স্টার্টিং এর সময়? আর টু প্রাইম ডিভাইডেড বাই 1 হয়ে যাবে ইন্টু জিরো হয়ে যাবে, মানে এটা আলটিমেটলি জিরো, তাই তো? এটা জিরো হয়ে গেল, তাই তো? তার মানে এটা আমার কোনো রেজিস্ট্যান্সই থাকলো না, বেসিক্যালি এট দ্য স্টার্টিং কন্ডিশন ইট বিহেভস লাইক এ শর্ট সার্কিট, এটা একটা শর্ট সার্কিটের মতো কিন্তু ব্যবহার করবে, তাই তো? স্টার্টিং এ যখন হবে ইন্ডাকশন মোটরটা তখন কিন্তু এটা একটা শর্ট সার্কিটের মতো ব্যবহার করবে। তাহলে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি হবে? কারেন্ট বেশি হবে না কম হবে? যদি এটা একটা রেজিস্ট্যান্সের জায়গায় শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কারেন্ট অবশ্যই বেশি হবে। তো সেই কারণে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেই বলতে পারছি যে হোয়েন ইন্ডাকশন মোটর ইজ অ্যাট স্টার্টিং কন্ডিশন তখন কিন্তু এর স্টার্টিং কারেন্টটা অনেক হাই হবে, কারণ এর যে লোড রেজিস্ট্যান্স এটা অনেকটা কিসের মতো বিহেভ করছে? শর্ট টর্কের সার্কিটের মতো। ব্যাপারটা না এখানে? টর্কের ব্যাপারটা টর্কের এক্সপ্রেশন থেকে বুঝতে হবে। টর্ক কিন্তু জিরো হয় না, মানে ধরো টর্কের যে এক্সপ্রেশন হয় টি, সেটা কত হয় ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে? 3 ইন্টু, আমরা যদি সাপ্লাই ভোল্টেজটাকে সাপোজ ইটি বলি, ঠিক আছে, এইটা হয়, ঠিক আছে? এবার এটাকে যে যেরকম ভাবে ডিনোট করবে, অনেকে অন্যরকম ভাবে লিখতে পারো এটাকে, এটা হচ্ছে টর্কের এক্সপ্রেশন, ঠিক আছে? এখানে ইটি স্কোয়ার অথবা আমরা এটাকে ভি স্কোয়ারও বলতে পারি, ঠিক আছে? ইটি মানে আমি টার্মিনাল ভোল্টেজ বলতে চাইছি, বেসিক্যালি এটাকে অনেকে ইটি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ারও লেখে, 3 ভি স্কোয়ার বাই এক্স টু প্রাইম, সরি, ঠিক আছে, 3 ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু প্রাইম ইন্টু এস ইন্টু আলফা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, যেখানে আলফাটা কি? আলফা হচ্ছে এমন একটা স্লিপ যেখানে আমার কি হয় না টর্কটা ম্যাক্সিমাম হয়, এবং সেইটার ভ্যালু পাওয়া যায় আর টু প্রাইম ডিভাইডেড বাই এক্স টু প্রাইম, এটা হচ্ছে আলফার ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আলফার ভ্যালু, এটা মনে রাখবে। এটা এখানে আলফার জায়গায় আমি এটা বসিয়ে দাও তাহলে তোমরা যেরকম ফর্মে ওটাকে লিখে অভ্যস্ত সেই ফর্মটা পেয়ে যাবে, ঠিক আছে? 3 ভি টু স্কোয়ার বা ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু প্রাইম ইন্টু এস ইন্টু আলফা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এটা হলো টর্কের এক্সপ্রেশন। এবার যখন তুমি স্টার্টিং এর কথা বলছো, ঠিক আছে, স্টার্টিং এর সময় তোমার কি হয়? টর্কের স্লিপের ভ্যালুটা কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে এই এক্সপ্রেশনে 1 বসিয়ে দাও, পেয়ে যাবে টর্কের ভ্যালু কত। আবার যখন তুমি ধরো সিঙ্ক্রোনাস স্পিডের কথা বলছো, সিঙ্ক্রোনাস স্পিডে গেলে তখন স্লিপের ভ্যালু কত হবে? সিঙ্ক্রোনাস স্পিডে গেলে স্লিপের ভ্যালু কত হবে বলো? তখন তো এনআরটাও এনএস হয়ে যাবে। যখন সিঙ্ক্রোনাস স্পিড তখন রোটরের যে স্পিড সেটাও এনএস, তার মানে এনএস মাইনাস এনএস ডিভাইডেড বাই এনএস, তার মানে জিরো ডিভাইডেড বাই এনএস, তার মানে তখন আমার স্লিপ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তখন কিন্তু স্লিপটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তখন আমার, জিরো হয়ে যাবে? হ্যাঁ, টর্কের ভ্যালু তখন জিরো হয়ে যাবে। টর্কের ভ্যালুটা সিঙ্ক্রোনাস স্পিডে সিঙ্ক্রোনাস গেলে তাহলে টর্ক জিরো? টর্ক জিরো, দেখো টর্ক স্পিড যে ক্যারেক্টারিস্টিক্সটা আমি এঁকেছিলাম একদম ফার্স্টেই, এই যে সিঙ্ক্রোনাস স্পিড হ্যাঁ। তখন টর্ক জিরো, আর যখন স্টার্টিং তখন কিন্তু টর্ক আছে। আর এই যে একটা জায়গা যেখানে গিয়ে টর্কটা ম্যাক্সিমাম হচ্ছে, এটাও একটা পার্টিকুলার স্লিপে গিয়েই তো হচ্ছে। স্টার্টিং এ টর্ক হাই নয়? না, স্টার্টিং এ টর্ক হাই নয়, স্টার্টিং এ কারেন্ট হাই, কারেন্টটা? কারেন্টটা কারেন্ট হাই, হাই? ঠিক আছে? স্টার্টিং এ টর্ক যে হাই হবে তা কিন্তু নয়, মানে করা যেতে পারে, কেউ যদি চায় স্টার্টিং এও এটা পেতে পারে, স্টার্টিং এও হাই টর্ক বা তাহলে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যেতে পারে। ট্রেনে যে মোটরটা লাগা ওটা তো। হ্যাঁ, সেটা করা যেতে পারে, বলছি তো সেটা করা যেতে পারে, কিন্তু তার জন্য তোমাকে অ্যাডজাস্টমেন্টটা কি করতে হবে? স্লিপ যদি তুমি এস ইকুয়াল টু আলফা, ঠিক আছে, সেটা স্টার্টিং এর ক্ষেত্রেও আমরা হাই টর্ক পেতে পারি, কিন্তু সেটাকে ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট করে করতে হবে, ঠিক আছে? মানে আমরা যদি স্টার্টিং এর ক্ষেত্রে যদি আমরা আলফার কাছাকাছি যদি আমরা নিয়ে আসতে পারি স্লিপটাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও করা যেতে পারে। অনেক সময় স্টার্টিং এর ক্ষেত্রেও আমরা হাই টর্ক দেখতে পাই, এরকম নেচারও আমরা পেতে পারি, কিন্তু সেটার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, ঠিক আছে? এমন নয় যে পাওয়া যাবে না, মানে এটাকে আমরা মানে আমাদের কাছে যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলোকে অ্যাডজাস্ট করে করে কিন্তু আমরা স্টার্টিং এও ম্যাক্সিমাম টর্ক অ্যাচিভ করতে পারি, ঠিক আছে? সেটা আলাদা টপিক, কিন্তু ইন জেনারেল আমি বলছি যে স্টার্টিং এর ক্ষেত্রে কিন্তু কারেন্ট আমাদের
হাই হবে, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কারেন্টটা হাই হবে। তো এটা ইন্ডাকশন মোটরের নেচার, স্টার্টিং এর ক্ষেত্রে কারেন্ট হাই হবে। এবার যদি আমি বলি যে মোটরটা স্টার্ট হতে গিয়ে এত কারেন্ট ড্র করছে, আমরা এই কারেন্টটাকে অ্যালাউ করবোই না। আমরা মোটরটাকে সঙ্গে সঙ্গে যদি যে রিলে ইউজ করছি মোটরটাকে প্রোটেক্ট করবার জন্য, তো আমরা সার্কিট ব্রেকার এবং রিলে এগুলোকে ইউজ করছি। এবার যদি আমরা দেখি যে স্টার্টিং এর সময়ই তো এটা 500% কারেন্ট টেনে নিচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে যদি ট্রিপ করিয়ে দেয়, তাহলে কি মোটর কোনোদিন চালু হবে? মোটর তো চালুই হবে না। তার মানে কি, তার জন্য আমাকে রিলেকে বোঝাতে হবে যে স্টার্টিং যখন হচ্ছে তখন মোটরটা হাই কারেন্ট ড্র করতে পারে, কিন্তু সেটাকে তুমি ইনফাইনাইট সময় ধরে অ্যালাউ করবে এরকমটা নয়। যখন স্টার্ট হয়ে যাবে, মানে সাপোজ 1 সেকেন্ড লাগছে স্টার্ট হতে, আমরা ধরে নিচ্ছি 1 সেকেন্ড পর্যন্ত তুমি হাই কারেন্ট অ্যালাউ করতে পারো। কিন্তু যখন 1 সেকেন্ড হয়ে গিয়েও তারপরে যদি হাই কারেন্ট ড্র করতে থাকে, তখন কিন্তু আর রিলে তাকে অ্যালাউ করবে না, তখন রিলে ট্রিপ করিয়ে দেবে। ঠিক আছে? কিন্তু যদি মোটরটা, মানে সেটা যদি আমরা মোটরটাকে দেখি যে রেটেড কারেন্টই ড্র করছে, মানে রেটেড কারেন্ট মানে 100% অফ কারেন্ট বা তার থেকে কমও হতে পারে, তখন যদি সে কারেন্ট, যদি কমও কারেন্ট ড্র করে, তাহলেও কিন্তু মোটর ট্রিপ করবে না। কেন করবে? কারণ মোটর তো তার লিমিটের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে, মোটরকে ট্রিপ করার কোনো কারণ নেই। কিন্তু স্টার্টিং এর সময় সে ড্র, একটু হাই কারেন্ট ড্র করতে পারে, কিন্তু সেই কারেন্টটাকে আমরা প্রচুর সময় ধরে অ্যালাউ করবো এরকমটা নয়। একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে কিন্তু আমরা সেটাকে, রিলেটাকে দিয়ে ট্রিপ করিয়ে দেবো। এবার এর মধ্যে যদি মোটর স্টার্ট হয়ে গেল, ভালো, মোটর স্টার্ট হয়ে গিয়ে এই রেঞ্জের মধ্যে কারেন্ট ড্র করতে শুরু করলো, তাহলে ঠিক আছে। কিন্তু তা যদি না করতে পারে, মোটর ঠিক মতো স্টার্ট না হয়, তখন মোটরটাকে ট্রিপ করিয়ে দিতে হবে। ঠিক আছে? রিলেতে সেই রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। এবং মোটর চলতে চলতে যদি ওভারলোড হয়ে যায়, ওভারলোড কন্ডিশনে মোটরের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, সেই কন্ডিশনে মোটরটাকে আমরা কত সময় ধরে অ্যালাউ করবো সেটা ডিসাইডেড হবে অ্যাজ পার এই যে থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আছে সেই অনুযায়ী। ঠিক আছে? যখন মোটরটা তার রেটেডের থেকে বেশি কারেন্ট টানতে শুরু করেছে, রানিং কন্ডিশনেই ধরো মোটরটা রেটেড কারেন্ট তো এতটা, এর থেকে বেশি কারেন্ট টানতে শুরু করেছে, তাহলে এই যদি বেশি কারেন্ট, যত বেশি কারেন্ট সে ড্র করবে, তত তাড়াতাড়ি মোটরটাকে ট্রিপ করাতে হবে। এই হলো মেন কনসেপ্ট। ঠিক আছে? এটাই হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড প্রোটেকশন ফর দ্য ইন্ডাকশন মোটরস। ইন্ডাকশন মোটরের জন্য থার্মাল উইথস্ট্যান্ড প্রোটেকশন আমরা ইউজ করি। আর কি প্রোটেকশন আমরা ইউজ করতে পারি না, স্টলিং প্রোটেকশন আর একটা হয়। বেসিক্যালি এই যে আমরা এটা বললাম না, এটা হচ্ছে 49টা ফর এইটার জন্য, থার্মাল উইথস্ট্যান্ডের জন্য। ওভারলোড যদি হয়ে যায় রানিং কন্ডিশনে কোনো কারণে, সেটার জন্যই 49 রিলেটা আমরা ইউজ করি। আর লক রোটর যেটা আছে, মানে মোটরের যে রোটর আছে, যেটা মোটরের যে রোটর, ইন্ডাকশন মোটর ধরো এটা আছে, ইন্ডাকশন মোটরের যে আমার শ্যাফট, রোটরের যে শ্যাফটটা আছে মোটর থেকে যেটা বেরিয়ে আসছে, আমরা মোটরকে সাপ্লাই দিয়েছি, মনে করো 3 ফেজ সাপ্লাই আমরা এখানে দিয়েছি, মোটরটা ঘুরছে, ঘুরতে চাইছে, কিন্তু আমরা এই রোটরটাকে ধরো হাত দিয়ে ধরে রেখেছি, বা কোনো কারণে মেকানিক্যালি কোনোভাবে এটা ঘুরতে পারছে না। ঠিক আছে? তার মানে সেই কন্ডিশনটাকে বলা হয় লক রোটর কন্ডিশন। এই লক রোটর যে কন্ডিশন, সেই কন্ডিশনে মোটরটা হিউজ কারেন্ট ড্র করে, কারণ অলমোস্ট এটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে। লক রোটর মানে কি? লক রোটর মানে হচ্ছে বেসিক্যালি আমার স্টার্টিং যে কন্ডিশনে, সেই কন্ডিশনের মতোই হয়ে যাচ্ছে। লক রোটর মানে মোটর তো ঘুরতে পারছে না, মানে এনআরটা জিরো হয়ে যাচ্ছে, রোটর স্পিডটা জিরো হয়ে যাচ্ছে। রোটর স্পিড যদি জিরো থাকে, তার মানে কি হয়, রোটর স্পিড জিরো হয়ে গেলে স্লিপ ইকুয়াল টু 1 হয়, তখন এটা একটা শর্ট সার্কিটের মতোই বিহেভ করতে থাকে। এবং শর্ট সার্কিট বিহেভ করা মানে কি, তখন এটা প্রচুর কারেন্ট ড্র করতে থাকে, এবং মোটর ঘুরছে না অথচ প্রচুর কারেন্ট ড্র করছে। এবং এর ফলে কি হয়, প্রচুর কারেন্ট, যেটা হচ্ছে অলমোস্ট 3 to 4 টাইমস অফ দ্য রেটেড কারেন্ট, বা তার থেকেও বেশি। তো সেই কারেন্ট যদি ড্র করতে থাকে, তাহলে তার থেকে হিট জেনারেটেড হয়, হিট জেনারেটেড হয়ে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এবং এই সময় যে তাপটা উৎপন্ন হচ্ছে, এটা মোটরটা যদি নর্মালি ঘুরতো, তাহলেও মোটরটা গরম হতো, কিন্তু তখন যতটা গরম হতো, এই লক রোটর পজিশনে থাকলে এটা তার থেকে প্রায় 10-15 গুণ বেশি তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস কন্ডিশন, আমরা মোটরটাকে বেশি সময় ধরে এই পজিশনে থাকতে দিতে পারি না। কারণ এরকম যদি অনেক সময় ধরে মোটরটাকে লক রোটর অবস্থায় থাকতে দেওয়া যায়, তাহলে কি হবে, মোটরের সমস্ত ইনসুলেশন গুলো ড্যামেজ হয়ে যাবে, এবং মোটরটা আমাদেরকে আবার আউট অফ সার্ভিস হয়ে যাবে, সেটাকে আবার আমাদেরকে সারাতে হবে। সুতরাং লক রোটর পজিশন থেকে বাঁচানোর জন্য আমরা ইউজ করবো একটা প্রোটেকশন। সেটার জন্য আমরা স্টলিং প্রোটেকশনের জন্য স্টলিং প্রোটেকশন অথবা লক রোটর প্রোটেকশন সেটাকে বলা হয়, লক রোটর প্রোটেকশন অথবা স্টলিং প্রোটেকশন। এই ঘটনাটাকে স্টলিংও বলা হয়। ঠিক আছে? লক রোটর প্রোটেকশন অথবা স্টলিং প্রোটেকশন।
তো এই লক রোটর প্রোটেকশন অথবা স্টলিং প্রোটেকশনের ব্যাপারটা কি? স্টলিং প্রোটেকশন বা লক রোটর প্রোটেকশন, এটার এনসি কোড হচ্ছে কত? 51। ঠিক আছে, আগেরটা যেটা থার্মাল ওভারলোড প্রোটেকশন ছিল সেটার নাম ছিল হচ্ছে মানে এনসি কোড অ্যাজ পার আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সেখানে হচ্ছে এটাকে বলা হতো 49 থার্মাল ওভারলোড প্রোটেকশন। কিন্তু লক রোটর প্রোটেকশনের জন্য যে রিলে ইউজ করা হচ্ছে তার এনসি কোড হচ্ছে 51। ঠিক আছে, 51। এবার এই যে স্টলিং প্রোটেকশন, এটা কিভাবে সেন্স করবে? বেসিক্যালি স্টার্টিং যেটা কন্ডিশন হচ্ছে আর স্টলিং কন্ডিশন যেটা, দুটো তো একই রকম ব্যাপার। দুটো ব্যাপারই হচ্ছে একই রকম। যদি ধরো মোটরটা স্টার্ট হচ্ছে, যখন স্টার্টিং এর সময় সে হিউজ কারেন্ট ড্র করছে, স্পিডটা 0 থাকছে, তাই তো? যখন মোটরটা জাস্ট স্টার্ট হচ্ছে, স্থির অবস্থা থেকে মোটরকে আমরা সাপ্লাই দিলাম, মোটরটা স্টার্ট হলো, স্টার্টিং এর সময়ও সে বেশি কারেন্ট ড্র করছে, 4 থেকে 5 গুণ কারেন্ট সে ড্র করছে। আবার যখন স্টলিং হচ্ছে বা মানে মোটরটাকে আমরা রোটরটাকে ঘুরতে দিচ্ছি না বা জ্যাম করে রেখেছি বা কোনো কারণে জ্যাম হয়ে গেছে, সেই পজিশনেও মোটরটা 4 থেকে 5 গুণ কারেন্ট ড্র করছে। তার মানে দুটো কন্ডিশন তো সিমিলার। তাহলে মোটরটা বুঝবে কি করে কোনটা স্টলিং হলো আর কোনটা স্টার্টিং হলো? তাহলে দুক্ষেত্রে তো দুরকম ব্যবহার। স্টার্টিং এর সময় আমরা নিশ্চয়ই মোটরটাকে স্টার্ট হওয়ার জন্য একটা সময় দেব, কিন্তু স্টলিং এর সময় কিন্তু তাহলে মোটরটা বুঝবে কি করে? মানে তখন মোটর কি করে বুঝবে যে মানে সরি, মোটর নয়, অ্যাকচুয়ালি যে প্রোটেকশন সিস্টেম আমরা ইউজ করছি সেটা কি করে যে সেন্স করবে যে মোটরটা অ্যাকচুয়ালি স্টার্টিং এ হচ্ছে না কোনো কারণে রোটরটা জ্যাম হয়ে গেছে? তো ব্যাপারটা হচ্ছে সেটার জন্য একটা টাইমার ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্ট টাইম ডিলে। স্টার্ট টাইম ডিলে মানে সেটাকে টি স্টার্ট এটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মানে মোটরটা স্টার্ট হতে যতটা সময় লাগে সেই সময়টার পরে গিয়ে, ধরো মোটরটা স্টার্ট হতে আমি ফর এক্সাম্পল হচ্ছে 1 সেকেন্ড সময় লাগে। তার মানে মোটরটা স্টার্ট হওয়ার জন্য 1 সেকেন্ড সময়, আমরা মোটরকে যখন অন করছি, পাওয়ার সাপ্লাই দিয়ে মোটরটাকে যখন অন করছি, তাহলে আমরা ধরে নিচ্ছি সাপোজ মোটরটা স্টার্ট হতে আমার 1 সেকেন্ড সময় লাগবে। তার মানে আমরা এই যে স্টলিং প্রোটেকশনের জন্য যে রিলেটাকে ব্যবহার করব, সেই রিলেটা যদি এই 1 সেকেন্ডের মধ্যেই অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে তো সে তৎক্ষণাৎ ট্রিপ করিয়ে দেবে। সেটা তো হতে দেওয়া যায় না। তার মানে এই স্টার্টিং টাইমটা সেটা কিন্তু অ্যালাউ করা যাবে না। মানে স্টার্টিং টাইম পর্যন্ত এই লক রোটর প্রোটেকশনের জন্য বা স্টলিং প্রোটেকশনের জন্য যে রিলে ব্যবহার করছি সেটা ডিঅ্যাক্টিভেটেড থাকবে। স্টার্ট হয়ে গেল, স্টার্ট হওয়ার পরে এই লক রোটর প্রোটেকশনের জন্য যে রিলে সেটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। ঠিক আছে, তারপরে যদি মোটরটা এক্সেসিভ কারেন্ট ড্র করতে থাকে তখন বুঝতে হবে যে মোটরের রোটর পার্টে কোনো জ্যাম আছে, মোটরটা ঘুরতে চাইছে কিন্তু ঘুরতে পারছে না। তখন আমার এই যে লক রোটর প্রোটেকশনের জন্য বা স্টলিং প্রোটেকশনের জন্য যে রিলে আছে সেই রিলেটা অ্যাক্টিভেটেড হয়ে মোটরটাকে ট্রিপ করাবে, সার্কিট ব্রেকারকে ট্রিপ করাবে। ঠিক আছে, তার মানে একটা একটা ডিলে টাইম আমাদেরকে অ্যালাউ করতে হবে। এবং এই যে স্টলিং প্রোটেকশনের জন্য রিলে অথবা আমাদের যে থার্মাল উইথস্ট্যান্ড প্রোটেকশনের জন্য যে রিলে, এই সমস্ত রিলেগুলো হচ্ছে সমস্ত কিছুই ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বিহেভ করে। ঠিক আছে, এগুলোর সমস্ত হচ্ছে ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স আছে। মানে আই যে আমার এই যে রিলেটা ছিল থার্মাল উইথস্ট্যান্ড থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে, এটার ক্ষেত্রে আমরা একটা আই স্কোয়ার টি এর একটা লিমিট আছে। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আই স্কোয়ার টিটা কনস্ট্যান্ট। তো আই স্কোয়ার টি যদি কনস্ট্যান্ট হয় মানে আই যদি বেশি হয় তাহলে টিটা কম হবে, আর আই যদি কম হয় টিটা বেশি হবে। মানে কম কারেন্ট যদি ওভারলোড কন্ডিশনে কম কারেন্ট ড্র করে তাহলে বেশি সময় পরে ট্রিপ করবে, আর যদি ওভারলোড কন্ডিশনে বেশি কারেন্ট ড্র করে তাহলে সেটা আরো কম সময়ের মধ্যে ট্রিপ করবে। এটা হলো কনসেপ্ট। তাহলে দুরকম প্রোটেকশনের কথা বললাম, একটা হচ্ছে থার্মাল ওভারলোড প্রোটেকশন রিলে যেটাকে আমরা 49 দিয়ে ডিনোট করছি, আর একটা হচ্ছে লক রোটর প্রোটেকশন অথবা স্টলিং প্রোটেকশন রিলে যেটাকে আমরা 51 নাম্বার এনসি কোড দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের আনব্যালেন্স প্রোটেকশন রিলে। আনব্যালেন্স প্রোটেকশন রিলে এটার হচ্ছে এনসি কোড হচ্ছে 46, প্রোটেকশন এগেনস্ট আনব্যালেন্সড কারেন্ট। প্রোটেকশন এগেনস্ট আনব্যালেন্স কারেন্ট।
প্রোটেকশন এগেনস্ট দ্য আনব্যালেন্স কারেন্ট এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে মোটরের যে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি থ্রি ফেজ মোটরের মধ্যে আমরা 3টে ফেজ ইউজ করছি। এবার এই 3টে ফেজের যে কারেন্ট, সেই 3টে ফেজের কারেন্ট কি হওয়া উচিত? আইডিয়ালি মোটরের যদি ওয়াইন্ডিং গুলো ঠিকঠাক থাকে তাহলে আমাদের 3টে ফেজেই সেম কারেন্ট ড্র করা উচিত। ধরো এটা হচ্ছে মোটরের শ্যাফট, এটা রোটেট করছে, এখানে আমরা পাওয়ার সাপ্লাইটা দেখাচ্ছি, মানে এই যে 3 ফেজের যে কারেন্ট, রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, 3টে ফেজের কারেন্ট আইডিয়ালি ব্যালেন্স থাকা উচিত মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর যখন। কিন্তু কোনো কারণবশত ধরা যাক যে মোটরের 3টে ফেজের কারেন্ট ব্যালেন্স নেই। 3টে ফেজের কারেন্ট যদি ব্যালেন্স থাকে তাহলে কি হয়, আমাদের কোনো নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কিন্তু থাকে না। কিন্তু যদি মোটরের 3টে ফেজের কারেন্ট যদি ব্যালেন্স না থাকে, মানে আইআর, আইওয়াই আর আইবি এরা যদি সেম না হয়, তখন আমাদের একটা নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট তৈরি হবে। এবং আমরা কি জানি নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা কোন দিকে ঘোরে? নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট তার জন্য যে ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্সটা আমাদের রোটরটা যেদিকে ঘুরছে এটা তার বিপরীত দিকে ঘোরে এবং সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে। ঠিক আছে, এবার রোটরটা ঘুরছে ধরো ক্লকওয়াইজ, আর আমাদের যে ফ্লাক্স সেটা ঘুরছে নেগেটিভ সিকোয়েন্সের জন্য, যে ফ্লাক্স সেটা ধরো ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ধরো এনএস স্পিডে ঘুরছে, সরি রোটরটা ধরো এনআর স্পিডে ঘুরছে, এটা এটা ঘুরছে আমার এনএস স্পিডে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে এই যে দুটোর যে রিলেটিভ স্পিড সেটা কত হয়ে যাচ্ছে? এনএস প্লাস এনআর, এনএস মাইনাস মাইনাস এনআর অ্যাকচুয়ালি, তার মানে এনএস প্লাস এনআর, এটাই হয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড। এবং যদি আমরা স্লিপ বার করি তাহলে এনএস মাইনাস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, দ্যাট মিনস এটা তখন স্লিপ হয়ে যাচ্ছে। তার মানে স্লিপের পরিমাণটা তখন কি হবে? এনআর যেটা হয়, রোটর স্পিড যেটা হয়, সেটা তো সিঙ্ক্রোনাস স্পিডের প্রায় কাছাকাছি থাকে, তার মানে যেটা আমাদের স্লিপ হয়ে যাবে সেটা কিন্তু একের থেকে অনেকটাই বেশি হয়ে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ যখন নর্মাল যখন চলছিল, যখন কোনো আনব্যালেন্স কারেন্ট ছিল না, তখন আমাদের শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স যে ফ্লাক্স সেটাই ছিল, সেটা তো আমার রোটর যেদিকে ঘোরে সেদিকেই ঘোরে, এটা এনএস স্পিডে এইদিকেই ঘোরে। কিন্তু নেগেটিভ সিকোয়েন্সের জন্য এই একটা উল্টো দিকের ফ্লাক্স চলে এলো। যখন আমাদের রোটরটার মধ্যে, যখন আমাদের যে 3টে ফেজের কারেন্ট যদি ব্যালেন্স থাকে তখন তো এটা থাকবে না, এই নেগেটিভ সিকোয়েন্স ফ্লাক্সটা থাকবে না, শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সের জন্য এই ফ্লাক্সটাই থাকতো এবং রোটর এই স্পিডে, এনআর স্পিডে এইদিকেই ঘুরতো, ক্লকওয়াইজই ঘুরতো। তখন আমাদের স্লিপের মানটা খুব কম হতো, স্লিপ ভ্যালু প্রায় জিরোর কাছাকাছি হতো। কিন্তু যখনই এটা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট চলে এলো তখন স্লিপের মানটা বেড়ে গেল। এবং এই যে স্লিপ, তার কোরসপন্ডিং ফ্রিকোয়েন্সির যে কারেন্ট সেটা কোথায় ইনডিউসড হয় না রোটরের, এটা তো আমরা সাপ্লাইটা তো দিচ্ছি হচ্ছে মোটরের স্টেটার পার্টে, কিন্তু মোটরের তো শুধু স্টেটার পার্টই থাকে না, মোটরের ভেতরে থাকে রোটার, এবং রোটরটা ধরো আমরা এরকম দেখাচ্ছি, তাহলে রোটার পার্টেও একটা ফ্লাক্স ইনডিউসড হবে। এবং রোটার পার্টে যে ফ্লাক্সটা ইনডিউসড হবে তার ফ্রিকোয়েন্সি কত হবে, বা যে কারেন্ট ইনডিউসড হবে তার ফ্রিকোয়েন্সি কত হবে? এই একের থেকে বেশি ফ্রিকোয়েন্সির কারেন্ট ইনডিউসড হবে এবং তার ফ্রিকোয়েন্সি হয় এস ইন্টু এফএস, যেখানে এফএস ইজ দ্য সিঙ্ক্রোনাস স্পিডের কোরসপন্ডিং ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সির কারেন্ট আমাদের রোটরে ইনডিউসড হলো। এবার রোটরে যদি এই হাই ফ্রিকোয়েন্সির কারেন্ট ইনডিউসড হয়, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়ে যায়, এফ যদি বেশি হয়ে যায়, তার কোরসপন্ডিংলি এখানে কি হবে, রোটার পার্টে আমাদের হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস, যেগুলো আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল। হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে প্রপোর্শনাল, মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে আমাদের হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস গুলো বেড়ে যায়। এবং রোটরটা কি দিয়ে তৈরি হয়? রোটরটা তো তৈরি হয় আমাদের আয়রন পার্ট দিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে জেনারেলি তৈরি হয়। এবং সেখানে যদি এরকম হাই হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস হয়, যেটা ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার জন্য হচ্ছে, সেটার জন্য কি হবে, রোটার পার্টটা গরম হবে, লস হলে সেখানে বেশি হিট জেনারেটেড হবে এবং রোটরটা গরম হবে। এবং রোটর যদি গরম হয়, মোটরের তাপমাত্রা আলটিমেটলি বাড়বে। মোটরটাকে ঠান্ডা করার জন্য যদি আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট না থাকে, তাহলে মোটরের তাপমাত্রা ক্রমশ বাড়তেই থাকবে এবং মোটরের লসটা বেড়ে যাবে। এবং এই অবস্থায় মোটরকে আমরা যদি চলতে দিই তাহলে মোটরটা আলটিমেটলি ড্যামেজ হতে পারে। তো সেই কারণে এই যে আনব্যালেন্স যে কারেন্ট, 3টে ফেজের মধ্যে কারেন্টের যদি ব্যালেন্স না থাকে, সেই ব্যাপারটাকে সেন্স করাটা খুব জরুরি। যদি ব্যালেন্স থাকে তাহলে তো এই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা আসবেই না এবং তখন এরকম হাই ফ্রিকোয়েন্সির কোনো কম্পোনেন্ট রোটরে ইনডিউসড হবে না। কিন্তু যদি এই 3টে ফেজের কারেন্ট ব্যালেন্স না থাকে তখনই এই সমস্ত ব্যাপারগুলো চলে আসছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট সেখানে মোটরের মধ্যে তৈরি বা মোটরে ঢুকছে কিনা সেটাকে সেন্স করার জন্য আমাদেরকে একটা রিলে ব্যবহার করতে হবে। এবং সেটার প্রোটেকশনের জন্য আমরা যে প্রোটেকশন ইউজ করি তার অ্যানসি কোড হচ্ছে 46 রিলে। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স
এর হাত থেকে মোটরটাকে বাঁচিয়ে থাকে। এবার মোটরের মধ্যে আনব্যালেন্স কি একদমই হবে না? সেটা তো সম্ভব নয়। তিনটে ফেজের মধ্যে এক্স্যাক্টলি একদম মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে যে কারেন্টটা ম্যাচিং হবে সেটা প্র্যাকটিক্যালিও সম্ভব নয়। একটু আনব্যালেন্স থাকতেই পারে, কিন্তু সেই আনব্যালেন্সটা যেন খুব বেশি মাত্রায় না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এবং কতটা আমরা অ্যালাউ করতে পারি সেটার ক্যারেক্টারিস্টিক্সটা মোটরের মধ্যে জেনারেলি এরকম ভাবে কার্ভ দিয়ে এক্সপ্লেন করা থাকে। ঠিক আছে, মোটরের ধরো নেগেটিভ সিকোয়েন্স কতটা পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে তার একটা এরকম কার্ভ মোটরের নেম মানে মোটরের যে ডেটা শিট সেখানে দেওয়া থাকে। ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম দেখাচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা পার্সেন্টেজ অফ রেটেড কারেন্ট দেখাচ্ছি। পার্সেন্টেজ অফ রেটেড কারেন্ট, রেটেড কারেন্ট মানে মোটরটা যখন রেটেড আউটপুট দেয় তখন কতটা কারেন্ট ড্র করে। এটা তো আমরা জানি মোটরের রেটিং থেকেই আমরা পেয়ে যাব মোটর রেটেড কারেন্ট কত। তো মোটরের রেটেড কারেন্টের কত পার্সেন্ট পর্যন্ত নেগেটিভ সিকোয়েন্স অ্যালাউ করা যেতে পারে? ধরো এটা 10%, সাপোজ এটা হলো আমাদের 100%, সাপোজ এইটা হলো আমাদের 200%, এটা হলো ধরো 300%। ঠিক আছে, এরকম আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেখিয়ে দিলাম। এটা হচ্ছে লগারিদমিক গ্রাফ, নর্মাল গ্রাফ নয়, লগারিদমিক গ্রাফ। ঠিক আছে, আর এখানে ধরো আমরা টাইম দেখাচ্ছি, এটা হলো ধরো 0.01 সেকেন্ড, এটা ধরো আমাদের 0.1 সেকেন্ড, এটা ধরো আমাদের শুধুমাত্র 1 সেকেন্ড, এটা ধরো 10 সেকেন্ড, মানে এটা হচ্ছে লগারিদমিক গ্রাফ। ঠিক আছে, লগের স্কেলে দেখানো আছে। এটা ধরো 100 সেকেন্ড, আর এটা ধরো 1000 সেকেন্ড। ঠিক আছে, কত সময় পর্যন্ত আমরা মোটরটাকে কতটা নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ড্র করতে অ্যালাউ করতে পারি। ঠিক আছে, তো যদি ধরো এখানে 10%, মানে ধরো মোটরের রেটিং হচ্ছে 100 অ্যাম্পিয়ার, সাপোজ ফর এক্সাম্পল মোটরের রেটিং হচ্ছে 100 অ্যাম্পিয়ার, তাহলে তার 10% মানে কি আপ টু 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট থাকে, এটা কি জন্য থাকবে না আনব্যালেন্সের জন্য, মানে তিনটে ফেজের মধ্যে যতটা আনব্যালেন্স তার জন্যই এই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা চলে আসে। তো ধরো যদি আমাদের 10% পর্যন্ত থাকে তাহলে মোটরটা কত সময় ট্রিপ করবে না, মোটরটা হয়তো 1000 সেকেন্ডে ট্রিপ করবে। ঠিক আছে, 1000 সেকেন্ড পর্যন্ত এই 10% সে অ্যালাউ করবে। তারপর থেকে কি হবে, যত আমাদের কারেন্ট নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট বাড়তে থাকবে তত কিন্তু তাড়াতাড়ি মোটরটাকে ট্রিপ করাতে হবে। মানে এইরকম একটা নেচার আমরা দেখতে পাবো। 300 মিলি সেকেন্ড, এইরকম একটা নেচার আমরা দেখতে পাবো, মানে যত নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বাড়ছে তত তাড়াতাড়ি মোটরটা ট্রিপ হয়ে যাচ্ছে। এখানে ধরো এটা হচ্ছে ধরো 50%, ধরো 50% অফ রেটেড কারেন্ট, তখন আমার কত সময় ট্রিপ করছে 100 সেকেন্ডে ট্রিপ করছে। এটা ধরো আমাদের 90% অফ দ্য রেটেড কারেন্ট, সেটা কত সেকেন্ডে ট্রিপ করছে না 10 সেকেন্ডে ট্রিপ করে যাচ্ছে। 100 অ্যাম্পিয়ার হলে হয়তো সেটা 10 সেকেন্ডের থেকেও কম সময়ে ট্রিপ করে যাচ্ছে। 200% অফ দ্য রেটেড কারেন্ট যদি নেগেটিভ সিকোয়েন্স হয়ে যায় তখন হয়তো সেটা 1 সেকেন্ডেই ট্রিপ করে যাচ্ছে। আবার ধরো 300% যদি হয়ে যায় তখন হয়তো 0.1 সেকেন্ডে ট্রিপ করে যাচ্ছে। এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে মোটরে বলা থাকে যে কতটা পরিমাণ নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কত সময়ের জন্য অ্যালাউ করা যেতে পারে। এবার এর থেকে যদি কম থাকে তাহলে হয়তো সেটা আমরা অ্যালাউ করতে পারি। এর থেকে কমে মানে 10%-এর থেকেও কম যদি নেগেটিভ সিকোয়েন্স থাকে তাহলে হয়তো মোটরটা ট্রিপ করবে না। যদি 10%-এর থেকে বেশি হয়ে যায় তখনই আস্তে আস্তে ট্রিপিং এর ব্যাপারটা চলে আসছে, কারণ তার থেকে কম হলে এমন কিছু হিট তৈরি হচ্ছে না যার জন্য মোটরটা খুব একটা ড্যামেজ হতে পারে। ঠিক আছে, তো নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট সেটা কি জন্য হচ্ছে আমি বললাম যে তিনটে ফেজের মধ্যে যদি কারেন্টের আনব্যালেন্স থাকে তার জন্যই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ কারেন্টটা চলে আসছে। এবং এই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য আমাদের রোটার পার্টে একটা হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট ইনডিউসড হচ্ছে এবং তার জন্য হিস্টেরেসিস ও এডি কারেন্ট লস বেড়ে যাচ্ছে। হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস বেড়ে যাওয়ার জন্য রোটার পার্টটা এক্সেসিভলি হিটেড হচ্ছে এবং আলটিমেটলি মোটরের ওভারঅল হিটিং হচ্ছে এবং তার জন্য মোটরের তাপমাত্রা বেড়ে গিয়ে মোটরটা ড্যামেজড হতে পারে যদি আমরা এটাকে অ্যালাউ করতে থাকি এবং প্রচুর পরিমাণে এরকম আনব্যালেন্স কারেন্টকে অ্যালাউ করে দিই। তো তার জন্য মোটরটাকে প্রোটেক্ট করবার জন্য আমাদেরকে একটা আনব্যালেন্স প্রোটেকশন রিলে ইউজ করতে হবে। সেই রিলের অ্যানসি কোড হচ্ছে 46। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের আনব্যালেন্স প্রোটেকশনের জন্য যে রিলেটা আছে। আর মোটরকে প্রোটেক্ট করার জন্য আর কি ধরনের প্রোটেকশন আমরা ব্যবহার করব না, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন। আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের ব্যাপারটা কি, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন ফর মোটর। স্যার আজকাল বলতে হবে না। এটা বলে নি মোটরটা তাহলে শেষ হয়ে যাবে।
ঠিক আছে, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, মোটরটা কমপ্লিট হয়ে যাবে এটা বললে আমার। এটা হচ্ছে, এর এনসি কোড হচ্ছে 27। ঠিক আছে, আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য যে রিলে ইউজ করা হচ্ছে তার এনসি কোড হচ্ছে 27। এবার তাহলে অ্যান্সি কোড গুলো দিয়ে কি বাজারে কিনতে হয়? না, এবার ধরো কোনো ড্রয়িং আছে, এনসি কোডগুলো জেনে রাখা জরুরি এই কারণেই যে কোনো ধরো ড্রয়িং আছে, হ্যাঁ, সেই ড্রয়িং এর মধ্যে তোমাকে বুঝতে হবে, এরকম হয়তো প্রত্যেকটা রিলের নাম লেখা থাকবে না, বাজারে কিনতে পাওয়া যাবে না, কিন্তু আন্ডার ভোল্টেজ কোনো ধরো ড্রয়িং এরকম তোমাকে দেখিয়ে দিল যে একটা মোটরের সার্কিট ডায়াগ্রাম বা মোটর প্রোটেকশনের জন্য একটা ডায়াগ্রাম আছে, সার্কিট ডায়াগ্রাম আছে, তো সেখানে এরকম 27 বা 46 বা 51 বা 87 এরকম নাম দিয়ে মেনশন করা আছে। এবার তুমি যদি এগুলো না জানো, এগুলো তোমাদেরকে দেখতে হবে, তখন খুঁজে দেখতে হবে। তো মনে রাখাটা জরুরি এই কারণে যে এনসি কোডগুলো মনে থাকলে মানে হয়তো রিলের ভেতরে লেখা থাকলো না এটা কি, কিন্তু তুমি বুঝে গেলে এটা যে আন্ডার ভোল্টেজের জন্য এই রিলেটা, বা কোনটা তোমার ওভার কারেন্টের জন্য কোন রিলেটা। ঠিক আছে, মেনলি ড্রয়িং গুলোকে স্টাডি করার জন্য এটা কাজে লাগে। এটা ইউনিভার্সাল, মানে এমন নয় যে ইন্ডিয়াতে একরকম বা বাইরের দেশে অন্যরকম, এটা একটা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড, তো সেই স্ট্যান্ডার্ড মোটামুটি সমস্ত দেশে ইন্টারন্যাশনালি ফলো করছে, তো এটাতে সুবিধা। ঠিক আছে, ভাষাটা খুব একটা ব্যারিয়ার হবে না তখন। এবার দেখো, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন অফ ইন্ডাকশন মোটর, এই আন্ডার ভোল্টেজ প্রোটেকশনটা কেন দরকারটা কি জন্য? যদি মোটরের ভোল্টেজটা কমে যায় তাহলে কি ক্ষতি হতে পারে? আমরা কি জানি, মোটরের যে পাওয়ার আউটপুট বা মোটর থেকে যে আমরা মোটর যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা ইনপুট হিসাবে নিচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি? পি ইজ ইকাল টু রুট, এটা থ্রি ফেজ মোটর, থ্রি ফেজ মোটর মানে √3 ভিএল ইন্টু আইএল ইন্টু কস থিটা, তাই তো, বা কস ফাই, এটাই আমরা জানি, কস ফাই ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। এখন কস ফাইটা যদি কনস্ট্যান্ট হয়, √3টা তো কনস্ট্যান্টই, এবার ধরো ভিএলটা কমে গেল, ভোল্টেজটা কমে গেল, তখন কি হবে? তখন আলটিমেটলি আমাদের কোনটা বাড়বে? যদি পাওয়ারটা কনস্ট্যান্ট রাখতে হয়, যদি আমরা, এটা হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা মোটরটা ইনপুট হিসাবে নিচ্ছে, এবার পাওয়ারটা যে ইনপুট হিসাবে সে নিচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারটা, সেটা দিয়ে তো কিছু কাজ করছে, মোটরটা তো আলটিমেটলি কোনো লোডকে ড্রাইভ করছে, ধরো এটা থ্রি ফেজ সাপ্লাই সে নিল, কিন্তু সেই রোটরের যে শ্যাফট আছে এখানে কোনো লোড তো কানেক্টেড আছে, সেই লোডটাকে তো ঘোরাতে হচ্ছে, একে, এটা তো ঘুরছে, এবার এটা তো কোনো চেঞ্জ হয়নি, তার মানে আউটপুট পাওয়ারটা কনস্ট্যান্ট রাখতে হবে। তো আউটপুট পাওয়ারটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে ইনপুট পাওয়ারও আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, যদি লসটাকে আমরা নেগলিজিবল ধরেই নিই তাহলে ইনপুট পাওয়ারটাকেও কনস্ট্যান্টই রাখতে হবে। এবার ইনপুট পাওয়ারটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, আমার ধরো ভোল্টেজটা কমে গেছে, আন্ডার ভোল্টেজ হয়ে গেছে, তাহলে আমার কোনটা বেড়ে যাবে? আইএলটা বেড়ে যাবে, কস থিটাটা তো কনস্ট্যান্ট, ইট ডিপেন্ডস অন দ্য লোড। এবার মোটরের নেচার তো আর পাল্টে যায়নি, মোটরের ইন্ডাকটেন্সই আছে, মোটরের সার্কিট ডায়াগ্রাম বা ইকুইভ্যালেন্ট সার্কিট সেটার কোনো পরিবর্তনই হয়নি, তাহলে কস থিটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে আলটিমেটলি যদি ভিএলটা কমে যায়, আন্ডার ভোল্টেজ যদি হয়ে যায়, তাহলে পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমাকে আইএল অর্থাৎ লাইন কারেন্টটাকে বাড়াতে হবে। এবার আমরা যদি এরকম অ্যালাউ করতেই থাকি, ধরো আমার পাওয়ার সাপ্লাই থ্রি ফেজ আসার কথা হচ্ছে 400 ভোল্ট, সেটা কমে কমে হয়তো 200 ভোল্ট হয়ে গেছে কোনো কারণে, এবার সেই 200 ভোল্ট পরিস্থিতিতেও যদি আমরা মোটরটাকে চালিয়েই যেতে থাকি এবং এই লোডটাকেও ড্রাইভ করাতে থাকি, তাহলে কি হবে? মোটর তার যা রেটেড কারেন্ট যেটা ড্র করার কথা তার থেকে তো সে দ্বিগুণ কারেন্ট ড্র করছে। এবার এই মোটরটা দ্বিগুণ কারেন্ট ড্র করলে কি হবে? মোটরের মধ্যে আই স্কোয়ার আর লস হবে, এবং মোটরটার আই স্কোয়ার আর লস যত বেশি হবে তত কি হবে? বেশি হিট তৈরি হবে, এবং হিট তৈরি হলে কি হবে? মোটরের যে ইনসুলেশনস গুলো আছে সেই ইনসুলেশনস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ মানে মোটরের একটা পার্টিকুলার তাপমাত্রা পর্যন্ত সহ্য করার ক্ষমতা আছে, তার থেকে বেশি যদি তাপমাত্রা হয়ে যায় ইনসুলেশন গুলো তো ড্যামেজ হয়ে যাবে, এবং ইনসুলেশন ড্যামেজ হয়ে মোটরটাই আলটিমেটলি আউট অফ সার্ভিস হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা এরকমটা করতে পারি না যে মোটরের সাপ্লাই ভোল্টেজটা কমেই গেল আর তা সত্ত্বেও আমরা মোটরটাকে চালিয়েই গেলাম। তার মানে কি? সেটা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? একটা আন্ডার ভোল্টেজ প্রোটেকশন ইউজ করতে হবে। সেই আন্ডার ভোল্টেজ প্রোটেকশন কি করবে? মোটরের যে ইনকামিং যে সাপ্লাইটা আসছে সেখান থেকে সেই ব্যাপারটাকে সেন্স করবে, এবং সেই সেন্স করে সেটা হয়তো দেখলো যে কত পার্সেন্ট অফ দ্য রেটেড ভোল্টেজ আসছে, মানে রেটেড ভোল্টেজের যদি 100% রেটেড ভোল্টেজ আছে তাহলে তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার হচ্ছে তার থেকে যদি কমতে থাকে, রেটেড ভোল্টেজের থেকে যদি কমতে থাকে, ধরো আপ টু 70% পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে। ঠিক আছে, আপ টু 70% পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে, কিন্তু
যে খুব বেশি সময় ধরে অ্যালাউ করা যাবে এরকম নয়, হয়তো 70% সময়, 100% অফ দ্য রেটেড ভোল্টেজ যদি থাকে তাহলে যতক্ষণ খুশি চালাও, হয়তো কোনো অসুবিধা নেই। কিন্তু যত রেটেড ভোল্টেজের থেকে কম ভোল্টেজ আসবে তত তো কারেন্টের মানটা বাড়তে থাকবে, এবং তাতে তত কি হচ্ছে, কারেন্টের মানটা যখনই বেড়ে যাচ্ছে তখনই আমাদের এই থার্মাল উইথস্ট্যান্ডের ব্যাপারটা চলে আসছে। থার্মাল উইথস্ট্যান্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখালাম না, যখনই কারেন্টের মাত্রাটা বেড়ে যাচ্ছে দেখো, তত আমরা কম সময়ের মধ্যে রিলেটাকে ট্রিপ করাতে চাইছি। তার মানে যখনই এটা আন্ডার ভোল্টেজে চলবে, যদি আমার কম অ্যামাউন্ট অফ আন্ডার ভোল্টেজ হয় এবং কারেন্টটা যদি যদি আমার আন্ডার ভোল্টেজ হয়ে যায়, আন্ডার ভোল্টেজ হয়ে গেলে কারেন্টটা বেড়ে গেল, কারেন্ট বেড়ে গেল মানে এই কার্ভ অনুযায়ী যত কারেন্ট বাড়বে তত কম সময়ের মধ্যে রিলেটাকে আমাকে ট্রিপ করাতে হবে। এই হলো কনসেপ্ট। তো সেই যে সেন্স করবে যে এটা তো আমাদের থার্মাল উইথস্ট্যান্ড কার্ভ অনুযায়ী আমরা দেখলাম, কিন্তু আমরা তো আরেকটা দিক থেকেও দেখতে পারি মোটরের কি জন্য আমাদের হচ্ছে ব্যাপারটা, সেটা তো আমরা প্রথমেই সেন্স করতে পারি যে সাপ্লাই ভোল্টেজ, এই যে তিনটে ফেজ আছে, তিনটে ফেজে কত ভোল্টেজ আছে সেটাকে যদি আমরা মেজার করে ফেলতে পারি তাহলেই তো আমরা প্রোটেকশনটা নিতে পারি। তাহলে তিনটে ফেজ থেকে আমরা একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করব এখানে, এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার থেকে যে আমরা আউটপুটটা পাবো সেটাকে আমরা মেজার করব, এবং সেই পিটি বা পোটেনশিয়াল ট্রান্সফরমারের ভোল্টেজটা যদি আমরা দেখি যে কম হচ্ছে রেটেড ভোল্টেজের থেকে, তখন আমরা নির্দিষ্ট সময় পরে রিলেটাকে ট্রিপ করিয়ে দেবো। মানে আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমরা একটা রিলে এখানে ব্যবহার করবো, এবং সেই যে রিলেটা ব্যবহার করব তার অ্যানসি কোড হচ্ছে 27। ঠিক আছে, তো এই সমস্ত প্রোটেকশন গুলো আমরা মোটরকে প্রোটেক্ট করবার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো আমরা আজকে কি কি ধরনের প্রোটেকশনের কথা বললাম। প্রথমে হচ্ছে মোটরের থার্মাল ওভারলোড প্রোটেকশন, মোটরের এটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, মোটরের লক রোটর অথবা স্টলিং প্রোটেকশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোটরের প্রোটেকশন এগেনস্ট দ্য আনব্যালেন্স কারেন্ট, এটাকে 46 প্রোটেকশন বলা হচ্ছে। আর একটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, দ্যাট ইজ 27। ঠিক আছে, এছাড়াও বড় রেটিং এর যে মোটর, মানে 1000 কিলোওয়াটের থেকে বেশি রেটিং এর যে মোটরসগুলো আছে সেখানে আমরা কি ইউজ করব, ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা ব্যবহার করব। ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা আমি জেনারেটরের ক্ষেত্রে এবং যেরকম এক্সপ্লেন করেছিলাম ঠিক সেরকম ভাবেই, আমি আর এখানে আর আলাদা ডায়াগ্রাম করে দেখাচ্ছি না, ঠিক সিমিলার ওয়েতেই মোটরের যে তিনটে ফেজের যে ওয়াইন্ডিং, মানে দুই দিক থেকেই প্রত্যেকটা ফেজ ওয়াইন্ডিং এর সাপেক্ষে আমরা দুটো করে সিটি ইউজ করব, এবং তারপরে আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন সেখানে ইউজ করতে পারি। ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা কিন্তু আমরা স্মল রেটিং এর মোটরের ক্ষেত্রে ইউজ করব না, এটা হচ্ছে বেশি রেটিং এর যদি মোটর হয় যার রেটিং হচ্ছে 1000 কিলোওয়াট বা তার থেকে বেশি, সেরকম মোটরের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা ব্যবহার করব, কারণ ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইনস্টলেশনটা হচ্ছে কস্টলি। ঠিক আছে, আর এছাড়াও আর একটা প্রোটেকশন, ডিফারেন্সিয়াল প্রোটেকশনের যে অ্যানসি কোড সেটা হচ্ছে 87। ঠিক আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য যে অ্যানসি কোড আছে সেটা হচ্ছে 87। ঠিক আছে, অ্যান্ড যেটা আরেকটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের প্রোটেকশন এগেনস্ট দ্য ফেজ রিভার্সাল। ফেজ রিভার্সাল সেটার জন্য হচ্ছে 47। ঠিক আছে, প্রোটেকশন এগেনস্ট ফেজ রিভার্সাল সেটা হচ্ছে 47 ইউনিট। এটাও একটু খুব সংক্ষেপে আমি বলে দিই, প্রোটেকশন এগেনস্ট ফেজ রিভার্সাল। এটার জন্য যে অ্যানসি রিলে ইউজ করা হয় তার অ্যানসি কোড হচ্ছে 47। এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে মোটর ধরো আছে, মোটরের 3 ফেজ এরকম আছে সাপ্লাই। ঠিক আছে, তিনটে ফেজের যে সাপ্লাই সেটা ধরো RYB এরকম আছে, হ্যাঁ RYB। এটা আমরা মোটরের স্টেটরে কানেক্ট করে দিয়েছি তিনটে ফেজের সাপ্লাইকে, এবং মোটরটা ধরো রোটরটা এদিকে ঘুরছে, এবং এখানে আমরা কোনো লোডকে কানেক্ট করে রেখেছি যেটা আমাদের ধরো ক্লকওয়াইজ ঘোরানোর দরকার আছে। এবার মোটরটা ধরো কোনো কারণে হয়তো মোটরের ফেজ সিকোয়েন্সটা পাল্টে গেছে, মানে রেড ইয়েলো ব্লুর পরিবর্তে সাপোজ এটা হয়ে গেছে রেড ব্লু ইয়েলো। ঠিক আছে, রেড ব্লু ইয়েলো RBY হয়ে গেছে। এবার মোটরের যদি ফেজ সিকোয়েন্স পাল্টে যায় তখন মোটর কিন্তু আর এইদিকে ঘুরবে না, যদি এতক্ষণ পর্যন্ত ক্লকওয়াইজ ঘুরে থাকে এবার সে চাইবে উল্টো দিকে ঘুরতে। ঠিক আছে, এবার কিন্তু সে চাইবে উল্টো দিকে ঘুরতে। এতক্ষণ যদি এইদিকে ঘুরে থাকে এখন সে কিন্তু এই দিকে ঘুরতে চাইবে, মানে এতক্ষণ যদি ক্লকওয়াইজ ঘুরছিল তো এবার সে এই দিকে ঘুরতে চাইবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাইবে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতে চায় তখন কি হবে, তাতে ক্ষতি কি হতে পারে, ক্ষতিটা হচ্ছে যে মোটরের যে লোড কানেক্টেড আছে শ্যাফটের সঙ্গে, সেই লোডগুলো তো একটা পার্টিকুলার দিকে ঘোরার জন্য ডিজাইন করা আছে,
এখন যদি তাকে উল্টো দিকে আমরা ঘোরাতে শুরু করি তাহলে সেই লোডটা তো ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেটার কারণে কি করতে হবে, সেটার কারণে আমাদেরকে মোটরের যদি ফেজ রিভার্সাল হয়ে যায় সেই অবস্থায় আমরা মোটরকে কিন্তু চলতে অ্যালাউ করতে পারি না, কারণ তাতে মোটরের কানেক্টেড লোডগুলোর ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেটাকে আমরা মেজার করতে পারি বাই মেজারিং দ্য নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। মোটরের ফেজ সিকোয়েন্স যদি পাল্টে যায় তখন কিন্তু নেগেটিভ সিকোয়েন্স একটা কারেন্ট তৈরি হবে, এবং সেই আমরা একটা রিলে ইউজ করব, ফেজ রিভার্সাল প্রোটেকশন রিলে, যেটার এনসি কোড হচ্ছে 47। সেই রিলের মধ্যে আমরা ইনপুট দিয়ে রাখবো যে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যদি চলে আসে এখন যখনই এটা অপোজিং ফেজ সিকোয়েন্স এরকম কানেক্টেড হয়ে যাবে তখন হিউজ অ্যামাউন্ট অফ নেগেটিভ ফেজ সিকোয়েন্স কিন্তু ফ্লো করবে, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, এবং সেই ব্যাপারটা থেকে ইজিলি বোঝা যেতে পারে যে ফেজ সিকোয়েন্সটা পাল্টে গেছে। এবং ফেজ সিকোয়েন্স যখন পাল্টে গেছে মোটরটা চলতে দেওয়া সম্ভব নয়, মোটরটাকে ট্রিট করিয়ে দেওয়া হবে সার্কিট ব্রেকারের মাধ্যমে। তাহলে মোটরটাকে যদি আমরা ফেজ রিভার্সালের হাত থেকে বাঁচাতে চাই তার জন্য ফেজ রিভার্সাল প্রোটেকশন রিলে, দ্যাট ইজ 47 এনসি কোড, এই রিলেটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো এই সমস্ত রিলেগুলো মোটর প্রোটেকশনের কাজে জেনারেলি ইউজ করা হয়। আগের দিনই আমরা একটা ডায়াগ্রামে দেখেছিলাম, বেসিক একটা ডায়াগ্রাম। ঠিক আছে, পরের দিন আমরা একটা ডিটেল একটা প্রোটেকশন স্কিম দেখে নেবো ইন্ডাকশন মোটরের, এবং তারপরে আমরা পরবর্তী যে বাসবার প্রোটেকশন সেই পার্টটা স্টার্ট করব। ঠিক আছে।